বুলেটের কোনো বুদ্ধি নেই, নৈতিকতা নেই। আজ থেকে ৩.৫ দশক আগে লিখেছিলেন নবারুণ ভট্টাচার্য। আজ মালদায় যেভাবে শাসক দলের প্রবীণ নেতাকে তাড়া করে পরপর গুলি চালিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হলো, তা আরও একবার বুঝিয়ে দিল বুলেট আসলে বুদ্ধিহীন আতঙ্কের আর এক নাম। সেই আতঙ্কের জায়গা থেকেই আজ প্রথম প্রশ্ন। মালদায় প্রকাশ্যে খুন তৃণমূলের জেলা সহ সভাপতি, তাড়া করে দোকানে ঢুকে শাসক কাউন্সিলরকে পরপর গুলি, সিসিটিভি ক্যামেরাবন্দি হাড়হিম করা ফুটেজ, গ্রেফতার বিহারের বাসিন্দা সহ 2 জন। পুলিশি ব্যর্থতার জন্যই কি দুষ্কৃতীরাজ? দ্বিতীয় প্রশ্ন। এসপির অপদার্থতা ও পুলিশের গাফিলতির জন্য মালদায় খুন, পুলিশের তীব্র সমালোচনা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী তো বটেই, ক্ষোভ উগরে দিলেন রাজ্যের গোয়েন্দা দফতর নিয়েও। কিন্তু শাসক দলের জনপ্রতিনিধিদের এই হাল হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তৃতীয় প্রশ্ন। প্রাথমিকের সেমিস্টার, রাস্তায় পর্যাপ্ত বাস না থাকা থেকে আলু রফতানি। প্রশাসনিক বৈঠকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসু, প্রদীপ মজুমদার ও বেচারাম মান্নাকে তিরস্কার মুখ্যমন্ত্রী। ২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কি প্রশাসনকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়? চতুর্থ প্রশ্ন আজ থাকবে। অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ, পেছনে কেন্দ্রের ব্লুপ্রিন্ট। অভিযোগ মুখ্যমন্ত্রী। জঙ্গি ঢোকানোর অভিযোগ তুলে বিএসএফকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁটাতালের জন্য জমি না দিয়ে অনুপ্রবেশে পরোক্ষ মদত রাজ্যেরই, পাল্টা শুভেন্দু অধিকারী। কেন্দ্র রাজ্যের এই আকচা আকচিতে কতটা বিপন্ন বাংলার নিরাপত্তা? পঞ্চম প্রশ্ন। খারিজ জামিনের আবেদন, ৩৮ দিন পরেও জেলবন্দি থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সন্ন্যাসীর যাবজ্জীবন সাজা চাইল ইউনূস সরকার। একদিকে জেল থেকে ছাড়া হচ্ছে শীর্ষ জঙ্গিদের, অন্যদিকে আটকে রাখা হচ্ছে প্রতিবাদী সন্ন্যাসীকে। কবে বন্ধ হবে বিচারের নামে এইসব প্রহসন? তবে শুরুতেই দেখাবো মালদার ভয়াবহ ঘটনা প্রকাশ্য দিবালোকে। দেখুন। বছরের শুরুটা হয়েছিল ভাঙড়ের তৃণমূল বনাম তৃণমূলের লড়াই দিয়ে। আর বছরের দ্বিতীয় দিনে মালদায় প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জেলা তৃণমূলের সহসভাপতি। দিনে দুপুরে ঘটে গেল হাড়হিম করা খুনের ঘটনা। নিহত দুলাল সরকার তৃণমূলের মালদা জেলার সহসভাপতি, সেই সঙ্গে তিনি ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। নিহত তৃণমূল নেতার স্ত্রীও ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। মালদার বাড়ির উল্টো দিকে তৃণমূল নেতার গদি ও পাইপের কারখানা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কারখানার সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা। তখনই আচমকা সেখানে হাজির হয় মুখ ঢাকা 4 দুষ্কৃতী। তৃণমূলের জেলা সহসভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় তারা। প্রাণে বাঁচতে দৌড়ে একটি দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। তাড়া করে সেখানে ঢুকে দোকানের মধ্যেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই হাড়হিম করা ছবি। ঘড়ির কাঁটায় ঠিক 10:30। সেই সময় তিনি তার দলীয় কার্যালয় কানির মোড়, সেই কার্যালয় থেকে বেরিয়ে তিনি আসেন তার যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে। ঠিক 10:30 নাগাদ তিনি যখন এখানে এসে পৌঁছন তার 4 চাকা গাড়িতে করে, তার সাথে তার গাড়ির চালকও ছিলেন, এবং এখানে নামার পর তারপর হামলা চালানো হয়। দৌড়ে তিনি এই যে দোকান, সেই দোকানে তিনি ভেতরে প্রবেশ করেন, এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি যখন এই দোকানের ভেতরে প্রবেশ করেন, 2 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে এই দোকানের ভিতরে প্রবেশ করে এবং পরপর গুলি চালানো হয় বাবলা সরকারকে লক্ষ্য করে, দুলাল সরকারকে লক্ষ্য করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তৃণমূলের জেলা সহসভাপতিকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। উনি গাড়ির থেকে নেমে জাস্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন, পিছন থেকে গুলি করেছে। এই ঘটনা যখন ফের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল, তখন খোদ পুলিশ মন্ত্রী দায়ী করছেন পুলিশকে। আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার। আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। তৃণমূল নেতা খুনে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মনে করুন গত 15ই নভেম্বর এই কলকাতা শহরের একটা সিসিটিভি ফুটেজে আমাদের শিউরে উঠতে হয়েছিল। কাউন্সিলর সুশান্ত ঘোষের 2 হাত দূরে উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে আততায়ী।
সেদিন বলেছিলাম যে একেবারে শেষ মুহূর্তে পিস্তলের ট্রিগার লক না হয়ে গেলে ভয়াবহ পরিণতি হতো। এই ঘটনার প্রায় 1.5 মাস পর মালদা আজ দেখিয়ে দিল পিস্তল থেকে বুলেট বের হলে ঠিক কীরকম ভয়াবহ পরিণতি হয়। মালদায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হলো মালদা জেলা তৃণমূলের সহসভাপতি এবং কাউন্সিলর বাবলা সরকারকে। 1.5 মাস আগের মতো আজও শিউরে উঠতে হচ্ছে এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে। দেখলেন এইমাত্র আপনারা। আমি অনির্বাণকে দিয়েই শুরু করব। অনির্বাণ, এক হচ্ছে কে এই দুলাল সরকার বা বাবলা সরকার? ছোটোখাটো কোনো নেতা নন। প্রোফাইলটা দেখি। 1995 সালে প্রথম তিনি কাউন্সিলর হয়েছিলেন। অবশ্যই তখন তৃণমূল ছিল না, কংগ্রেসের টিকিটে। তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দুলাল সরকার দল করেছেন। 5বার তৃণমূলের কাউন্সিলর হয়েছেন, একেবারে ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন। মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, বর্তমানে সহসভাপতি। ইংলিশ বাজার পুরসভার তার প্রাক্তন চেয়ারম্যান, একটা সময় ভাইস চেয়ারম্যানও ছিলেন, বর্তমান কাউন্সিলর। এই বাবলা সরকারকে সকাল 10টা নাগাদ মালদা শহরে তাড়া করে পরপর গুলি চালিয়ে খুন করা হলো। আমি বলছি ওটিটির ক্রাইম থ্রিলার হার খেয়ে যাবে। আমি অনির্বাণের কাছে আসবো। মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশি ব্যর্থতা, আমার মানতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই পুলিশি ব্যর্থতার দায় তো একমাত্র সরকারের, তার কারণ পুলিশটা তো সরকারেরই। না দেখুন, সেইভাবে দেখলে যে কোনো এক্সিকিউটিভ বডি, সে যে ডিপার্টমেন্টই হোক না কেন, সে যখনই ফেল করবে তার দায়টা সরকারের ঘাড়ে গিয়েই পড়বে, সেটা রাজ্যের সরকার হোক বা ইউনিয়ন সরকার। কিন্তু দিনের শেষে লেজিসলেচারের কাজটা যেমন এক্সিকিউটিভ করে দিতে পারে না, এক্সিকিউটিভের কাজটাও লেজিসলেচার গিয়ে করে দিতে পারে না। এক্ষেত্রে নিশ্চয়ই প্রতিটি ডিপার্টমেন্টের একটি মাথায় একজন মন্ত্রী থাকেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারও দায়িত্ব থাকে, দায় থাকে। 100বার আমি তো বলছি, প্রতিটি দপ্তরের মাথায় একজন মন্ত্রী থাকেন, তার দায় দায়িত্ব সবই থাকে। কিন্তু যারা এক্সিকিউটিভ বডিটার অ্যাকচুয়াল কাজ করেন, তাদের কাজটা তো মন্ত্রী গিয়ে করে দিতে পারবেন না, কোনো রাজনৈতিক নেতা গিয়ে করে দিতে পারে। এবং উল্টোটাও সত্যি, আজকে পার্লামেন্টের কাজটা কোনো আমলা গিয়ে করে দিতে পারবেন না, ওটা জনপ্রতিনিধিকেই করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সেখানকার যারা পুলিশ কর্মী, ইন্টেলিজেন্সের লোক ছিলেন, যারাই হয়ে থাকুন, তাদের কাছে যদি ইন্টেলিজেন্স না থেকে থাকে যে এই ব্যক্তির আগে সিকিউরিটি ছিল, এখন সিকিউরিটি উইথড্র হয়ে গেছে, তার উপর হামলা হতে পারে, এই যে মাঝখানের গ্যাপটা, এটা পৃথিবীর কোনো নেতা, কোনো মন্ত্রী নিজে গিয়ে ঠিক করতে পারবেন না। এই জায়গায় পুলিশকেই কাজটা করতে হবে। তারা যদি গাফিলতি করে থাকেন, তাদের ভুল হয়ে থাকে, সমালোচনা হবেই। আর আপনি যে দায় বা দায়িত্বের কথা বলছেন, ন্যাচারালি যে সরকারে থাকবে, যে কোনো ঘটনা ভালো হোক মন্দ হোক, দায় এবং দায়িত্ব তার উপরই বর্তায়। তার সমালোচনাও হবে যদি খারাপ হয়। কিন্তু প্র্যাকটিক্যালটা এটাই যে সেখানকার নির্দিষ্ট যে পুলিশ কর্মী বা ইন্টেলিজেন্সের লোক, তারা কিন্তু আসল জায়গায় রয়েছে। তার অপদার্থতা, এই শব্দটা মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন। এসপি অপদার্থ হলে দুটো প্রশ্ন হয়। এক হচ্ছে তাকে এসপি কেন করা হলো, আর এই অপদার্থ বলার পরও এখনও 8টা 8-এ আমি আপনি কথা বলছি, এখনও তো তিনি এসপি আছেন। দেখুন, ক্যাডার বাহিনী আমি পুলিশ ক্যাডারের কথা বলছি, আইপিএস ক্যাডার বা সিভিল সার্ভেন্টদের ক্যাডার, সেটা তো লিমিটেড। সেখানে যে ক্যাডার ফোর্স থাকবে তার মধ্যে থেকে আপনাকে এসপি করতে হবে, বাকি অফিসার করতে হবে, এবং সেখানেও একটা নিয়ম নীতি থাকে। আপনি যে কাউকে ধরে তো বলতে পারবেন না পুলিশ বিভাগে যাদের মধ্যে চয়েসেস সবাই অপদার্থ। না না, একদমই নয়। আমি বলছি এরা নিশ্চয়ই প্রত্যেকে যথেষ্ট ভালো কাজ করেন, কিন্তু এক্ষেত্রে যেহেতু ফেল করেছেন, তাকে তো হিট ফেস করতে হবেই। আজকে যিনি ভালো খেলছেন, ধরুন ইন্ডিয়ান ক্রিকেট দল যখন খুব ভালো খেলছিল, আমরা ধন্য করেছি। আজকে অস্ট্রেলিয়া গিয়ে ধারাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে সমালোচনা করছি। সুতরাং এখানে এই মানুষগুলোর 100বার এটা অনেক সিরিয়াস, এটা কোনো খেলা নয়। এটা আমি যে উদাহরণস্বরূপ বললাম, এখানে যিনি এসপি তিনি নিশ্চয়ই অত্যন্ত দক্ষ মানুষ, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে যেহেতু এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাকে সেই জেলার এসপি হিসেবে তাকে দায়িত্ব নিতেই হবে, কারণ তিনি এক্সিকিউটিভের অংশ। তিনি ভোটে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হয়ে মন্ত্রী হননি, তিনি একদম মাঠে ময়দানে দাঁড়িয়ে তাকে লড়তে হবে, পুলিশ হিসেবে লড়তে হবে। সেই কাজটা যদি ব্যর্থ তিনি হন, সমালোচনা হবে। এই পুলিশ মন্ত্রী নিজেই সমালোচনা করেন। খেলার কথা অনির্বাণ বললেন, একটা ট্রফি হারলে পরের ট্রফিতে আবার পার্টিসিপেট করা যায়, কিন্তু এখানে যে প্রাণটা চলে গেল, শাসক বিরোধী সাধারণ মানুষ যারই হোক না কেন, সেটা আর ফিরে আসবে না। আমি কেয়া ঘোষের কাছে আসবো। প্রশাসনিক বৈঠকে ঠিক কিভাবে, কতটা তীব্রভাবে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী দেখাবো, কিন্তু পাশাপাশি তিনি এক জায়গায় বলছেন রাজ্যের সীমানা পেরিয়ে গুন্ডা আসছে, বর্ডার পেরিয়ে মেরে চলে যাবে, এটা হতে পারে না। এর আগে তোমার মনে থাকবে যে তৃণমূল অফিসিয়ালি বারবার বলেছে যে সুপারি কিলাররা নাকি বিহার আর ঝাড়খণ্ড থেকে আসছে। এই সুশান্ত ঘোষের যে ঘটনাটার কথা বললাম, সেখানেও সুপারি কিলার যে মারতে গেছিল সে বিহার থেকে এসেছিল। এই বাবলা সরকারের খুনের এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজন মালদার, আরেকজনও বিহারের। কোথাও কি তৃণমূল এটা বোঝাতে চাইছে যে এটা ইচ্ছাকৃত, মানে সীমান্ত পেরিয়ে সুপারি কিলার আসছে না, আনা হচ্ছে? প্রথম কথা হচ্ছে, সুপারি কিলার না হয় বিহার, ঝাড়খণ্ড, যে কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে আসতে পারে সুমান।
প্রশ্নটা হচ্ছে সুপারিটা কে দিচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কেন? আমি প্রথম দেখলাম যে পুলিশ মন্ত্রী নিজেই পুলিশকে তোপ দাগছেন। এর আগে আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে তিনি রাস্তায় নেমেছিলেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছিলেন। তো আজকের ঘটনাটাও নজিরবিহীন অনেক রকমভাবে। দেখুন, শুধুমাত্র চুরি, দুর্নীতিতে, ডাকাতিতে, কয়লা, বালি এগুলোতে এগিয়ে বাংলা নয়, শুট আউটে এগিয়ে বাংলা। আপনার মনে থাকবে 2019-এ কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস, তাকে এরকম গুলি করে মারা হয়েছিল। তার স্ত্রী বলেছেন যে তিনজনকে বেকসুর খালাস করে, তার স্ত্রী বলেছেন আমি বিচার কোথায় পেলাম, আক্ষেপ করেছিলেন সেই সময়। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে আসি 2022 সালে পানিহাটির অনুপম দত্ত তৃণমূলের কাউন্সিলর, তাকে এরকম শুট আউটের ফলে তাকে প্রাণ দিতে হয়েছিল। তার স্ত্রী এক ফোনে অভিষেকে বারে ফোন করে, তিনি কোথাও বিচার পাননি, তাকে অভিষেক পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দূরের কথা। আমি আবার ফাস্ট ফরওয়ার্ড করে 2024-এ কি দেখলাম, সুশান্ত ঘোষ, তাকে বাড়ির সামনে তাকে এরকম সুপারি দিয়ে, সুপারি কিলাররা যে তাকে মারার ব্যবস্থা করেছে। আবার কি দেখলাম, নৈহাটি শুট আউটে, সেখানে অশোক সাউ, তার প্রাণ চলে গেল। 24 ঘন্টা আগে দেখলাম যে লখিমপুর খেলির বিধায়ক সৌরভ সিং বাড়ির সামনে মদ্যপ যুবক প্রতিবাদ করেছে, গুলি করে দিয়েছে। ব্যবস্থা নিক না, ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে ক্রিমিনাল গুলি চালিয়েছে, এখন ক্রিমিনাল ব্যবস্থা হবে। আমরা সেভ করছি না, আমরা তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু মারাত্মক। আমি নিশ্চয়ই চরমতর ব্যবস্থা নেওয়া উচিত। এবার চলে আসি আমি দুলাল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুলিশের ব্যর্থতা, নিজের গা থেকে দায়িত্ব ঝাড়ার জন্য এই কথাগুলো বলছেন। আপনি দায়িত্ব নিন। আপনার যদি মন্ত্রীরা, বিধায়করা তারা বারেবার আক্রান্ত হতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর একটা শেষ কথা, সমান শেষ করছি। এই গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমরা কি দেখলাম, প্রাক্তন বিধায়ক আরাবুল, তিনি বলছেন বর্তমান বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে যে আমার উপর আক্রমণ করেছে আরাবুলের, ক্যামেরায় দেখা যাচ্ছে আরাবুল প্রাণ ভয়ে পালাচ্ছেন। ভাবতে পারছেন? তাহলে এই পশ্চিমবঙ্গে যেখানে বিধায়করা নিরাপদ নন, প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়কের উপর হানাহানি করছেন, এটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার কারণে। এই লড়ালড়িগুলো হচ্ছে পাওয়ারের কারণে এবং বখরার কারণে। যাদের বখরা বেশি তাদেরকে মারা হচ্ছে, যারা বখরা কম পাচ্ছেন তারা আক্রান্ত। এবং এই পান সুপারির কথা এত বলা হচ্ছে, আমি প্রশ্ন করছি সুপারিটা কে দিচ্ছে তাকে খুঁজে বার করুন না। খুঁজে দেখবেন তৃণমূলেরই কেউ সুপারি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থ ঢাকতে তিনি বলছেন এসপি কে দোষ, এসপি কে আবার বহাল রেখে দিয়েছেন। দেখুন, আপনি লখিমপুর ঘেরির ঘটনা যেই বললেন, কেয়া দিয়ে সঙ্গে সঙ্গে বাইপাস করে বেরিয়ে গেল, এটাই স্বাভাবিক। আরে আমি বাইপাস করিনি, আমি বলছি শাস্তি দেওয়া হোক। আপনাদের মতন নয়, আমরা বলছি শাস্তি দেওয়া হোক। আপনাদের মতন শওকত মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, এই যে যারা মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। উত্তরপ্রদেশে আমরা দেখেছিলাম বিনয় দুবে, একজন গ্যাংস্টার, 8 জন পুলিশ কর্মী ইনক্লুডিং আইপিএস অফিসার গুলি করে মেরে দিয়েছিল। তারপর সেই বিনয় দুবেকে আবার এনকাউন্টারে মেরে দিল। সেটার পেছনে কারা ছিল? সেখানে বিরোধী দল বলেছিল এটার পেছনে খোদ আদিত্যনাথ আছে। এই বিনয় দুবের পেছনে খোদ আদিত্যনাথ আছে। কিন্তু আমি বলছি উত্তরপ্রদেশের খারাপ উদাহরণ থেকে আমি পশ্চিমবঙ্গের উদাহরণ টানবো কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বকটুইতে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন অস্ত্র উদ্ধারের কথা, বিরোধী নেত্রী থাকাকালীন তো বহুবার বলেছেন। কিন্তু আমি বলছি যে সেই অস্ত্র উদ্ধার লক্ষ্য করুন, প্রত্যেকের হাতে হয় 1 শটার, নয় 9mm, নয় আরও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চলে আসছে। এবং এই রাজ্যের কোথাও নজরদারির কি সিরিয়াস অভাব ঘটছে? এই প্রশ্ন উঠছে। তার কারণ আবার বলছি, অত্যন্ত কঠোর ভাষায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পুলিশের সমালোচনা করছেন, এসপির অপদার্থতার জন্য খুন, এই কথা বলছেন। এবং পাশাপাশি ডিজিপি রাজীব কুমারকে তিনি বলছেন যে কড়া পদক্ষেপ নিতে হবে, একটা ইনফরমেশনও ডিআইবি দেয় না, তার পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা, এগুলোকে চেঞ্জ করে দাও। যারা সত্যিকারের কাজ করে, অনেক অফিসার আছে তারা কেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। এ কথা যদি কেয়াদের দলের কেউ অথবা কৌস্তবদের দলের কেউ বলতেন, বিষয়টা হতো না। কিন্তু খোদ পুলিশ মন্ত্রী বলছেন যে তার পুলিশ দপ্তরে লবি চলে এবং এসপির অপদার্থতাই খুনের জন্য দায়ী। দেখুন, আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। দিনে দুপুরে খুন মালদার দাপুটে তৃণমূল নেতা, জেলা সহসভাপতি দুলাল সরকার। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বলছেন তাদের পরিবার আতঙ্কে রয়েছে। আমি যখন বেরোচ্ছি আমার মেয়েও আমাকে কোশ্চেন করে দিচ্ছে, মা সাবধানে থেকো, নাহলে রাজনীতি থেকে দূরে সরে যাও। তৃণমূল নেতা খুনের পর তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতারাই।
আরে নিয়ার বাবু সব জানে তো, আজকে অন্ন কেড়েছে, আজকে যে আমাদের মুখ থেকে অন্নগুলো কাটলো, আমাদের ভগবানকে যে কাটলো, এই জায়গাটা কে নেবে? আর ইঙ্গিতপূর্ণ বিষয় হলো 2011 থেকে আজ অবধি 13 বছর ধরে যে পুলিশ দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে, দলীয় নেতা খুনের পর সেই পুলিশকেই দায়ী করলেন পুলিশ মন্ত্রী। প্রশাসনিক সভা থেকে তিরস্কার করলেন পুলিশের একাংশকেই। রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। কেন, কিসের জন্য? কোনো লবি চলবে না, লবি একটাই, লবি হচ্ছে মানুষের। পাল্টা বিরোধীদের প্রশ্ন, পুলিশের ঘাড়ে দায় ঠেলে পুলিশ মন্ত্রী কি নিজেকে বাঁচাতে চাইছেন? এই দপ্তরের সম্পূর্ণ ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। বলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। কেন তৃণমূলকে খুন করছে? এত অস্ত্র নিয়ে কসবা থেকে মালদা কেন খুনোখুনি করতে পারছে তৃণমূল? প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে এবং অফিসে যদি হানা দেওয়া হয়, সেখান থেকে এই ধরনের বেআইনি অস্ত্র পাওয়া যাবে। খোদ পুলিশ মন্ত্রী যদি পুলিশের সমালোচনা করে, তাহলে দায় কে নেবে? প্রশ্ন বিরোধীদের। অভিজিৎ চৌধুরী, বিটন চক্রবর্তী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কৌস্তব, একটু মজা করে বলা যায়, বিরোধী হিসেবে তোমাদের তো চাকরি গেল। তার কারণ যে ভাষায় তোমরাও পুলিশের সমালোচনা করো না, তার থেকেও আর এক ধাপ কড়া ভাষায় স্বয়ং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন। আমি আবার বলছি যে এসপি যদি অপদার্থ হন, তাহলে তিনি এসপি কী করে হলেন? এবং অবশ্যই এখনও এই সন্ধে অবধি তিনি এসপি পদে কী করে থাকলেন, এই প্রশ্ন তো আছেই। কিন্তু আবার পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী, এ তো বিরোধী দলের পরিসরটা শাসকই কেড়ে নিচ্ছে। সুমনদা, তুমি ভাগ্যবান যে মুখ্যমন্ত্রী বলেননি যে সিপিএমের আমলে ওর চাকরি হয়েছিল, এটাও বলতে পারেন, উনি সব পারেন। কথা হচ্ছে সিসিটিভি ফুটেজ যা দেখলাম সুমনদা, তাতে কিন্তু নেটফ্লিক্সের সিরিজকে হার মানায় একদম। আমি তোমাকে বলবো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো সিন্ডিকেটের তৃণমূল, চুবাইয়ের তৃণমূল, কাটমানির তৃণমূল। তুমি বের করো কে মেরেছে। মুখ্যমন্ত্রী বললেন এসপি অপদার্থ। পুলিশের একটা অংশকে অপদার্থ শুনতে হবে, কারণ পুলিশের একটা ছোট অংশ ওপরের দিকের আইএস অফিসারদের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পদ হয়ে খিচুড়ি বিতরণ করা। অতীতে আমরা কোনোদিন দেখিনি এরকম। পুলিশের একটা অংশ, অতীতেও বিশেষ করে বামফ্রন্ট আমলেও বামফ্রন্টের নেতারাও পুলিশের সমালোচনা করতেন। নতুন কিছু না, হয়তো এই ভাষায় নয়। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি নিজে পেশেন্ট পার্টি সেজে যাচ্ছি, আমি নিজে উল্টো দিকটা সেজে যাচ্ছি। এটা একটা মানে গিমিক, ওটা উনি ইচ্ছে করে করছেন। কারণ কি উল্টো দিকটা নেই? 100% আছে। আমি বলবো যে বিরোধী দলের রোলটা মুখ্যমন্ত্রীকে প্লে করতে হবে। এক বছর আগে সন্দেশখালিতে গিয়ে উনি বললেন, এক বছরটা ভুলে গেছেন, কিন্তু উনি 15 বছর আগে সিপিএমকে মনে আছে, উনি ট্যাক্স পেয়ারের পয়সায় আজকে প্রশাসনিক মিটিং উনি করেছেন, বিরোধীদের ডেকেছেন। সুমনদা, তুমি বলো, আওয়াজ উঠবে না? পশ্চিমবাংলায় ট্যাক্স পেয়ারদের পয়সায়, ট্যাক্সের টাকায় মিটিং হচ্ছে, মানুষের পয়সায়। বিরোধী দলের বিজেপি বলুন, সিপিআইএম বলুন, কোনো দলের প্রতিনিধি, যেখানে যারা নিচে আছে, নিচের দিকে প্রতিনিধিরা চান্স পান। তৃণমূলের কাউন্সিলররা উপস্থিত হয়, তাহিরপুরের থেকে ডাকা হয় না, কংগ্রেসের কাউন্সিলরদের ডাকা হয় না, বিজেপির এমএলএদের ডাকা হয় না। এটা চলতে পারে না পশ্চিমবাংলায়। আর মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, কি বললেন মুখ্যমন্ত্রী? আমরা সিকিউরিটি খানিকটা ওর কমিয়ে দিয়েছি। সিকিউরিটি কিন্তু সুমনদা অনেকের কমেছে। যাদের যাদের সিকিউরিটি কমেছে আমি নাম বলছি না, কেউ কেউ প্রণামী পাঠায় ক্যামাক স্ট্রিটে, কেউ কেউ প্রণামী পাঠায় কালীঘাটে। আমি প্রশ্ন করতে চাই, বাবলা সরকার কাকে প্রণামী পাঠাতেন, কালীঘাটে না ক্যামাক স্ট্রিটে? উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী বললেন লবি চলবে না পুলিশের। পুলিশে তো দাদা দুটো লবি, একটা হচ্ছে কালীঘাটের লবি, একটা ক্যামাক স্ট্রিটের লবি। মুখ্যমন্ত্রী কি বললেন, তাহলে ক্যামাক স্ট্রিটের লবি চলবে না? আসলে সমস্যাটা হচ্ছে, আমি সুমনদা বলছি, আমি ছোটবেলা পড়েছিলাম, সেটা এখন উল্টো হয়ে গেছে। ছোটবেলা পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে, এখন উল্টো হয়ে গেছে। সব তৃণমূল অ্যান্টি সোশ্যাল নয়, কিন্তু সব অ্যান্টি সোশ্যাল হচ্ছে তৃণমূল। সব তৃণমূল অ্যান্টি সোশ্যাল নয়, আমি বারবার বলছি। অনেক গরিব মানুষ তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, কিন্তু সমস্ত অ্যান্টি সোশ্যালটা হচ্ছে তৃণমূল, সমস্ত অ্যান্টি সোশ্যালদের মাথায় হচ্ছে তৃণমূলের ছাতা। অনির্বাণের কাছে আসবো, কিন্তু বাস্তব সত্যটা এইটাই যে সবসময় যারা দুষ্কৃতী তারা শাসক দলের সঙ্গে থাকতে চায়। সেটা শুধু এই রাজ্যে নয়, এই গোটা দেশে এই একই প্রবণতা, গোটা পৃথিবীরও সম্ভবত। তার কারণ শাসকের ছাতা মাথার ওপর থাকলে অনেক দুষ্কর্ম করে পার পাওয়া যায়। অনির্বাণের উত্তর। দেখুন, এক্ষেত্রে দুষ্কৃতী যারা, তারা শাসক দল যারা থাকবেন, সে সবসময় রাজ্যের শাসক দল একা সেটা নাও হতে পারে, কিন্তু যারা ইউনিয়নের শাসক দল যদি আলাদা দল হয়, তাদের ছত্রছায়াতেও তারা যাওয়ার চেষ্টা করেন। অনেক সময় হতে পারে যে শাসক দল এখন ইউনিয়নে রাজ্যের শাসক দলের এক নেতা, রাজ্যে অন্যদের তো মানে এখন দূরবীন দিয়ে খুঁজতে হয়। সেটা দেখুন, সেটা
রাজনৈতিক কারণে জনসমর্থন কে বেশি পাবেন কে কম পাবেন সেটা তো রাজ্যের শাসক দল ঠিক করে দিতে পারেন না, কিন্তু রাজ্যের শাসক দলের একদা নেতাকে যারা ডাকাত বলে পরবর্তীকালে নিজেদের স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন, জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও কিন্তু এক ধরনের শাসক দল। অতএব এই জায়গা থেকে কৌস্তববাবুরাও বেরোতে পারবেন না যে ডিসি মেহতা তাদের আমলে ঘটেছিল। অর্থাৎ যারা শাসকের সময় থাকেন সেই ডিসি মেহতা যারা ঘটান, যারা ঘটিয়েছিলেন তারা কার ছত্রছায়ায় ছিলেন, কোন শরিক দলের নেতার, সেটা কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, যখন এরকম ঘটনা ঘটলে সমালোচনা হবেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি তাকে অন্যায্যও বলবো না। এক্ষেত্রে যারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স সেটা হচ্ছে পুলিশ কর্মী, তার মাথায় যারা থাকেন তারা আইপিএস বা WBPS অফিসারও হতে পারেন। তাদের কাজে যদি ত্রুটি থাকে, মন্ত্রী হিসেবে তিনি যদি সমালোচনা করেন, তাতে অন্যায়টা কোথায়? আমি অনির্বাণের একটা শব্দ তুললাম, সেটা হচ্ছে একদা। এই একদাটা জানেন তো খুব মজার শব্দ, তার কারণ একদা কে কি বলেছিলেন এবং কার কি অবস্থান ছিল সেটা বর্তমানে এসে অনেক সময় দেখবেন অনেকটা পাল্টে গেছে। কীরকম, আমি খুব ছোট্ট 3টে উদাহরণ দেব। 2010 সালের 10ই নভেম্বর, অর্থাৎ তখনও বামফ্রন্ট সরকার, ক্ষমতা বদল হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে পুলিশকে, প্রশাসনকে বিভিন্ন কথা বলেছিলেন। আমি ছোট্ট 3টে উদাহরণ দেব। প্রথমে দেখাবো 2010 সালের 10ই নভেম্বর ঠিক কি বলেছিলেন তৎকালীন শাসককে আক্রমণ করে। অ্যাডমিনিস্ট্রেশন যদি নিরপেক্ষ থাকে অনেক কিছু ভালো হতে পারে। আমি তো বলি কোনো কংগ্রেসও করার দরকার নেই, সিপিএমও করার দরকার নেই, তৃণমূলও করার দরকার নেই, বিজেপিও করার দরকার নেই। ইউ হ্যাভ টু বি ইম্পার্শিয়াল। কেন ইম্পার্শিয়াল হবে? তার কারণ হচ্ছে ইম্পার্শিয়াল হলে খুনোখুনি হয় না, সন্ত্রাস হয় না। অর্থাৎ একদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। 2 নম্বর উদাহরণে আসি। সেই একদা হচ্ছে 2010 সালের 19শে অক্টোবর তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে বলেছিলেন, যেহেতু আপনাদের মনে থাকবে যে বুদ্ধদেব ভট্টাচার্য একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিলেন, যে ঘটনার দায় এবং সেই দায় কার ওপর বর্তায় বলেছিলেন, স্পষ্ট করেছিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে বলা সত্য পুলিশ টোটাল এখানে ফুটো, আমি জানি না, হাত পা গুটিয়ে বসে আছে, সিপিএম যা বলছে তাই করছে। তার কারণ বুদ্ধদেব বাবু নিজে হচ্ছে চিফ মিনিস্টার, পুলিশ মিনিস্টার। এত নির্লজ্জ পুলিশের কাহিনী আর তো কখনো হয়নি। সব পুলিশ খারাপের কথা তাই বলবো না, কিন্তু উনি কয়েকজনকে দিয়ে পার্টিকুলার করাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে কোনো ঘটনা ঘটলে তার দায় কি পুলিশের, সেই জেলার এসপির, নাকি আরও ওপরে? এর উত্তর দিয়েছিলেন 2010 সালের 16ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। 18ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দায়ী করেছিলেন ছাত্র খুনের ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষিতে ঠিক কি বলেছিলেন দেখাবো। আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই। কেন হচ্ছে? একটা ছাত্র যদি তাদেরও খুন হয়, এটা দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। অর্থাৎ তিনি বলছেন যে একটি খুনও হলে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী, তিনি আইন শৃঙ্খলার মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। আপনি তো একদার কথা বললেন, আমি বর্তমানের সময়কার কথা বলছি। দেখুন এই যুক্তিতে যেটা অনির্বাণ বললেন, আচ্ছা রেল দুর্ঘটনা হলে বলে যে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্যে একের পর এক শুট আউট হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করছেন না? একটা প্রশ্ন জানতে চাই। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ছত্রছায়ার কথা বলছেন, আমি মানস ভূঁইয়ার কথা মনে পড়ছে। দেখুন রাতারাতি হঠাৎ করে তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছিল, গায়েব, গন, ইটস ডিসঅ্যাপিয়ার, কি করে হলো জানি না। ও ভ্যানিশ কথাটা বলবেন না, আবার কেস ফেস হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমরা মনীশ গুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে ধুমধাম করে পাগলু ডান্স করে 21শে জুলাই পালন করেন, সেই মনীশ গুপ্ত যাকে হারমাত বলা তো, তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তাকে কি কারণে, কোন অজ্ঞাত কারণে, কোন ম্যাজিকে তাকে মন্ত্রী করা হলো এই রাজ্যে, এবং এখন তাকে মানে দুধ জল দিয়ে তাকে না। দেখুন এই ক্ষেত্রে যদি তোষারোপের কথা বলা হয়, তাহলে শুভেন্দু অধিকারীকে চোর তো কেয়াদিরা বলেছিলেন, শ্রমিক মজুমদারকে কিছু একটা ছেলে, শ্রমিক ভট্টাচার্য কিছু একটা ছেলে অর্জুন সিং বলেছিলেন। তো এই ধরনের যদি আপনারা নিজেরা যাদেরকে চোর ডাকাত বলেছিলেন, গুন্ডা বলেছেন, তারা মন্ত্রী বানিয়েছে, আপনারা এই প্রশ্নটা কোন জায়গা থেকে করছেন আমি সেটা জানতে চাইছি। আগে আপনি আমাকে বলুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের কি হলো? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তটা কি হলো? হবে, সব বলবেন, মানস ভূঁইয়ার কথা হবে, সেটা আমি অনিলদার কাছে যাব। তবে পাশাপাশি এটাও বলতে হবে যে নারদার ফুটেজটা হঠাৎ করে রাজ্য বিজেপির ওয়েবসাইট থেকে একমাত্র সেখান থেকেই ভ্যানিশ হয়ে গেছিল। আমি জানি না এখনও ভ্যানিশ আছে কিনা, আমার ধারণা আছে। আমি অনিলদার কাছে যাব, প্রাক্তন পুলিশ কর্তা। অনিলদা, এক হচ্ছে যে আজকে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত পুলিশকে কঠোরভাবে সমালোচনা করেছেন, প্রকাশ্যে করেছেন,
আমি তাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এই প্রশ্ন তো উঠবে যে এই আক্রমণ যখন বিরোধী দলের ওপর হয় তখন শাসক দল সরব হয় কিনা, সরকারের এই কঠোর সমালোচনা হয় কিনা, আর কঠোর ব্যবস্থা নেওয়া হয় কিনা। এই একটা খুব সাম্প্রতিকতম উদাহরণ দিই। 15ই ডিসেম্বর বাগুইহাটিতে এক প্রমোটার তিনি বললেন তার উপর আক্রমণ হয়েছে তোলা না দেওয়ার জন্য, অর্থাৎ তোলা চেয়ে। মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এটা 15ই ডিসেম্বরের ঘটনা। আজকে আমরা আলোচনা করছি 2রা জানুয়ারি, 19 দিন হয়ে গেছে, পুলিশ নাকি তাকে এখনো খুঁজেই পায়নি। আমি বলছি অর্থাৎ সত্যি সত্যি এই প্রশ্ন উঠবে যে কোনো দুষ্কৃতির দাপট, দুষ্কৃতির রাজ যদি বন্ধ করতে হয় তাহলে সব কটা ক্ষেত্রে সমানভাবে পুলিশকে কি কঠোর হতে হবে না? মানে শাসক দলের নেতা যদি খুন হন বা আক্রান্ত হন সেক্ষেত্রে যেরকম পুলিশ কঠোর হবে, বিরোধী দলের ক্ষেত্রে কঠোর হবে, একেবারে কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া, আর্থিক কোনো রকম ভাবে সুবিধেযুক্ত অবস্থান ছাড়া একজন সাধারণ নাগরিক আক্রান্ত হলেও তো পুলিশকে একই রকমভাবে রং না দেখে তার জন্যও ঝাঁপাতে হবে, তবেই তো দুষ্কৃতিরাজ শেষ হবে। অনিলদা কি বলে? একটা জিনিস, আমরা তো সাদা খাতা জমা দিয়ে চাকরি পাইনি, আমাদের রীতিমতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি করতে হয়েছিল, বোর্ড ফেস করতে হয়েছিল। একদম। আমার 75-এ চাকরি হওয়ার কথা ছিল, লিস্টে রিজার্ভের নাম ছিল, হয়নি, আগের জন পর্যন্ত পেয়েছে, হয়নি, সেটা আলাদা কথা। এবং আমি চাকরি কর্মক্ষেত্রেও আমি দেখেছি যদি পুলিশ নিরপেক্ষভাবে, পার্টি সার্ভেন্ট না হয় নিরপেক্ষভাবে কাজ করে, সেটা সরকারের পক্ষে যায়। এটা আমি বারবার বিভিন্ন চ্যানেলে বলেছি, আমি করে দেখিয়েও দিয়েছি, তার রেজাল্টও পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে আজকে যে পুলিশকে গালাগালি উনি যে ভর্ৎসনা করেছেন, রেপ্রিমেন্ড করেছেন, গালাগালি তো বলা যাবে না, এটা তো ঠিকই হয়েছে, পুলিশের এটা তো পাওনা ছিল, পুলিশের এটাই তো পাওনা ছিল। কারণ এবার পুলিশ বলবে যার জন্য চুরি করি সেই বলে চোর। পুলিশ তো এই করে এসছে। পুলিশকে আজ পুলিশের হেডে কে আছে? একটা ফোর্স চলে কমান্ডারের ওপরে, কমান্ডার যেদিকে চালাবেন সেইভাবে চলবে। হরিমোহন ঘোষ কলেজের ঘটনা মনে আছে? একদম। একজন এএসআই খুন হলো কলেজ ইলেকশনে, বড় গন্ডগোল হচ্ছে, অমুক হচ্ছে, বোমবাজি হচ্ছে, ইনজিওর্ড হলো, মারা গেল, পার্ট অফ দি গেম, পার্ট অফ দি জব। কলেজ ইলেকশনে একজন এএসআই খুন হলেন, তৎকালীন নগরপাল মাননীয় আর কে পচনন্দা সাহেব, উনি স্পটে গেলেন, যেহেতু পুলিশি ইগোটা ছিল, বাবা ব্রিগেডিয়ার ছিলেন, হ্যাঁ, কেসটা লিখতে বলেন, ওভারনাইট ট্রান্সফার হলেন, ওভারনাইট ট্রান্সফার হলেন কোথায়? ওরার সিকিউরিটি, যাতে রেগুলার স্যালুট করতে হয়। আচ্ছা, দ্বিতীয় কথা, উনি তো জয়েনই করলেন না, সেন্ট স্টিফেনের ছাত্র ছিলেন, কন্ট্যাক্ট নেই, জয়েনই করলেন না, দিল্লি চলে গেলেন আইপিএস অফিসার। দিস ইজ আইপিএস অফিসার। আমরাও যেসব আইপিএস অফিসার পেয়েছি, মানে দীনেশ চন্দ্র বাজপেয়ী বলুন, তারপরে প্রসূনবাবু বলুন, তারপরে আমাদের সুজয় চক্রবর্তীর মতন পেয়েছি, আমরা এসব পেয়েছি। তাদের আমরা বুক করে বলতে পারতাম স্যার এটা করলে এই প্রবলেম হবে। ওনারা যখন শুনতেন, আমরা তো ওইভাবে বলতে পারি না যে স্যার এটা করা যাবে না, আমাদের সেটা সাবমিশন আছে, বললাম স্যার এই ব্যাপার, এটা করলে লিগ্যাল প্রবলেম হবে। ফেস করতে তো আমাকে ওসি, আমি ওসি তো পার্টি হবে, ওখানে কিন্তু বলতে পারবো না স্যার ডিসি বলেছেন বা অমুক বলেছেন, একদম। আমাকে ওখানে গিয়ে ফোল্ডেড হ্যান্ডে বলে স্যার হুজুর একজন ইলেকশন কমিশনার, পুলিশ কেন, ইলেকশন কমিশনার কি হাল করেছেন রাজ্য ইলেকশন কমিশনার। এখানে আমরা শ্রীমতী লীনা চক্রবর্তী এখন নেই, মীরা পাণ্ডেকে দেখেছি, টিএন সেশন সাহেবের মতো লোককে আমি মিটিংয়ে লীনা চক্রবর্তীর প্রশংসা করতে শুনেছি। আজকে ইলেকশন কমিশনার কি করছেন, আড়াইটা অব্দি পাত্তা নেই, একটা পঞ্চায়েত ইলেকশন উইথ ফোল্ডেড হ্যান্ডস, হাইকোর্টে গিয়ে দাঁড়িয়ে বলছে আমার যদি কি বলবো বলতে। অর্থাৎ অনিলদা যেটা বলছেন সেটা হচ্ছে যে পুলিশ দুষ্কৃতি দমন তখনই করতে পারবে, রাজনীতির রং না দেখে তখনই কাজ করতে পারবে যখন সাদাকে সাদা এবং কালোকে কালো বলে সেটা সঠিকভাবে তারা কোনো নির্দেশ তাদের ওপর বর্ষিত হলেও সেখানে দুটো দৃষ্টিভঙ্গি একেবারে সাবমিশন করতে হবে, কোনো ওরা আমরা থাকবে না, স্পষ্টভাবে আইনি এবং প্রশাসনিক ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর সামনে রাখতে হবে। সেখানে কোথাও কি বড় একটা গ্যাপ রয়ে যাচ্ছে, প্রশ্নটা উঠবে। এরপরে খানিকক্ষণ আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের ওই সত্যজিৎ বিশ্বাস বিধায়ক, তার কথা হলো, সুশান্ত ঘোষের কথা দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছি, অনুপম দত্তের কথা তো বলতেই হবে। বেশি ইতিহাসে যাচ্ছি না, খুব সাম্প্রতিককালের কয়েকটা ইতিহাস যেখানে বারবার আক্রান্ত হচ্ছেন শাসক দলের নেতারা। দেখুন।
কাউকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন, কাউকে তাড়া করে দোকানের মধ্যে খুন, কেউ আবার গুলি না চলায় কোনো ক্রমে প্রাণী বেঁচেছেন। প্রত্যেকেই তৃণমূলের দাপুটে নেতা, কেউ বিধায়ক, কেউ বা দাপুটে কাউন্সিলর, কেউ আবার তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে জড়িত জেলা সহসভাপতি। একের পর এক খুন, চরমে দুষ্কৃতিরাজ, গুলি বন্দুক যেন হাতের মোয়া, পুলিশের ভয় কর্পূরের মতো উধাও। বিরোধীরা দাবি করছে এসবই তৃণমূলে বখরার লড়াইয়ের ফল। বাবলা সরকার দেখবে অনেক দাপটে নেতা ছিল, একটা সময় মুকুল রায়ের সঙ্গে ছিল, এবং তারপরে ওর নাম অনেক চলে এসেছিল যখন চিট ফান্ডের জমি জমা ব্যাপার নিয়ে যখন প্রশ্ন উঠছিল, এবং সেই জমির দখলদারি কার থাকবে, কে নেবে, এসব নিয়ে অনেক ঝামেলা ছিল। আজকে দাঁড়িয়ে এটা ডাকাত দল, তৃণমূল দল নয়, যেখানে দাঁড়িয়ে নতুন যখন ডাকাত সর্দার হয় তখন পূর্ণ সর্দারকে এভাবে খুন করে। এতদিন কংগ্রেসকে মেরেছে, বামেদেরকে মেরেছে, আর তো লোক নেই মারার, এগুলো নিজেদেরকে নিজে মারতে হবে। এত গুলি বোমা পিস্তল তার তো ব্যবহার চাই। গত কয়েক বছরে কখনো উত্তর 24 পরগনার পানিহাটি, কখনো বীরভূমের রামপুরহাট বা কয়েক বছর আগের নদিয়ার কৃষ্ণগঞ্জে বারবার আততায়ীদের শিকার হয়েছেন তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য থেকে নেতা। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত, এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত। দুলাল সরকার অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন। এইভাবে এর আগে গোপাল সাহাকেও গুলি করেছিল 21 সালে, অত্যন্ত দুঃখজনক। বছরের শুরুটা হয়েছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামের ওপর হামলা দিয়ে। দ্বিতীয় দিনেই মালদায় তৃণমূল নেতা খুন, প্রাণহানির আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আরাবুল ইসলাম। অভিযোগ করেছেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও। ও কে? ও তো লোকসভাতে ছিলই না। লোকসভাতে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট করেছে, ও তো তখন জেলে। ওর সঙ্গে কিসের লড়াই আমার? ওকে কোনো গুরুত্বই দিই না। সব মিলিয়ে বছরের শুরুতেই রক্তাক্ত রাজনীতি, আরো অস্বস্তিতে তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, আজকে পরপর দুষ্কৃতীদের গুলিতে যিনি মারা গেলেন অত্যন্ত প্রবীণ নেতা দুলাল সরকার বা বাবলা সরকার। এই দুলাল বাবু তার মৃত্যুর 72 ঘন্টা আগে একটা প্রকাশ্য অনুষ্ঠানে মঞ্চের ওপর থেকে ঠিক কী বলেছিলেন, এটা অন্য কারণের একটা তাৎপর্য আছে। আমি সমিতদার কাছে সে প্রসঙ্গে আসবো, কিন্তু ঠিক কী বলেছিলেন 30 তারিখে একটা প্রকাশ্য অনুষ্ঠানে মঞ্চের ওপর থেকে দেখাবো। চিকিৎসার জন্য যা লাগে আপনি আমাকে বলতে পারেন, একদম আপনাকে আমার বোনের মতো আমি আপনাকে দিচ্ছি। এবং আমি একটা কথা বলছি, আমার বয়স হলে কিন্তু আমিও বেশি দিন বাঁচবো না। যদি আপনার চক্ষুদানের কোনো ফল মানতে পারেন, আমি ওর জন্য আমার চক্ষুদান করে যাবো। আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, যারা দর্শকরা বুঝতে পারলেন না বা শুনতে পেলেন না অনেক আওয়াজের মধ্যে, 72 ঘন্টা আগে প্রকাশ্য অনুষ্ঠানে দুলালবাবু বলছেন যে আমার বয়স অনেক, আমি বেশি দিন বাঁচবো না। আমি জানি না, কেউ প্রশ্ন তুলতে পারেন যে তার অবচেতনে তিনি মৃত্যুর আশঙ্কা করছিলেন কিনা। তার সিকিউরিটি তৃণমূলের নেতারা এক বাক্যে প্রত্যেকে বলেছেন যে উইথড্রন হয়েছিল। আমি বলছি যে এটা আবার অন্য দিক থেকে, প্রশাসনের দিক থেকেও একটা জিনিস হয়, সেটা হচ্ছে যদি এইভাবে সুপারি কিলার দিয়ে নেতাদের খুন করার চক্রান্ত হয়, তাহলে কতজন নেতাকে কতজন সুরক্ষাকর্মী দেয়া হবে, এবং তারপর সাধারণ মানুষের যে সুরক্ষা সেটা কোথায় যাবে। আমি বলছি যে এটা খুব বাস্তবসম্মত হয়তো নয়, কিন্তু এই কোথাও কি শাসক দলের নেতা বা নেতাদের সুপারি কিলার দিয়ে খুন, যেটা পাশের যখন ওই প্রতিবেশী রাজ্যে আমরা দেখতাম, তখন আত্মশ্লাঘা অনুভব করতো বাঙালি যে আমাদের এখানে এইসব হয় না। বম্বের ঘটনা দেখে বা লোকে হলে টিকিট কেটে সেই সব ঘটনা দেখতে যেত, তার চলচ্চিত্রায়ন। কিন্তু আমি বলছি কোথাও এই রাজ্যের একেবারে প্রতিদিনকার ঘটনার মধ্যে ঢুকে গেল। দেখো, প্রথমে সুমন, আমি যিনি চলে গেলেন মাননীয় দুলাল সরকার মশাই, ওনার পরিবারকে সমবেদনা জানাই। এবং দেখো, যে কটা ঘটনা দেখছি, আমার মনে হয় আমরা ছোটোবেলা সেই ইংরেজি সিনেমা দেখতে যেতাম, টেক্সাস ফিল্ম বলতাম আমরা, টার্মিনোলজিতেই ছিল টেক্সাস ফিল্ম, যে সেখানে ডিস 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 করে গুলি চলছে। সেটা যে বাস্তবে সম্ভব, আর আমরা ভাবতাম টেক্সাস জায়গাটা কি ভয়ঙ্কর, সত্যি সত্যি ভাবতাম, কিন্তু সেটা যে বাস্তবে আমাদের জীবনে জীবিতকালে দেখতে হবে, আমরা একবার দেখেছিলাম। সেটা আমরা নকশাল পিরিয়ডে কিছুটা দেখেছিলাম,
তারপরে এই এখন যা চলছে, আমরা বিগত কয়েক বছর যদি দেখি তাহলে টেক্সাস ফিল্মকে হার মানাচ্ছে, সোজা কথা। তার প্রথম কারণ ধরো, আমি তোমায় বলছি, গতকালকে সম্ভবত ভাঙড়ে যেটা হলো, আরাবুল ইসলাম ভালো খারাপ আমি কোনোটাতে যাচ্ছি না, একজন নাগরিক, এবং শওকত মোল্লা ভালো খারাপ সেটাতেও আমি যাচ্ছি না। আমার কথা হলো যেটা ঘটলো সেখানে আরেকটু অসাবধানতা হলে সেখানে তো কয়েকজনের প্রাণহানি হতো। এবং আমার আশঙ্কা এই যা চলছে ভাঙড়ে, পুলিশ যদি, প্রশাসন যদি এক্ষুনি তৎপর না হয় বা সক্রিয় না হয়, তাহলে কিন্তু ওখানে প্রাণহানি অবশ্যম্ভাবী, যেগুলো দেখে একদম বোঝা যাচ্ছে। সুতরাং এই মালদায় যে ওনার প্রাণহানি হওয়ার আশঙ্কা, তার কারণ ওনাকে একবার অ্যাটেম্প করা হয়েছিল, সেখানে পুলিশ যদি সক্রিয় হতো তাহলে আজকে কিন্তু এটা হতো না। দ্বিতীয় কথা, আমাদের সুশান্ত ঘোষ আমাদের ছোট ভাইয়ের মতো, ওর উপরে যে আক্রমণটা হয়েছিল, পুলিশ যদি সত্যি সক্রিয় হতো তাহলে হয়তো ওকে ওইটা ফেস করতে হতো না। এখন আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হয়তো ব্যস্ত থাকার কারণে বা যে কোনো কারণেই উনি এই যে বারবার করে প্রকাশ্য জনসভায় বলছি আপনার এসপিকে, প্রথম কথা একজন এসপিকে যদি উনি ওটা অফিসিয়াল নোট দিতে পারতেন, যেটা পাবলিক জানার দরকার নেই। উনি বলতে পারতেন যে আমি নিজে সরি, পুলিশ মন্ত্রী হিসেবে আমি সরি এই মৃত্যুটার জন্যে, এইটুকু বলতে পারতেন। উনি এটা করলেন না, উনি প্রকাশ্যে দেখালেন, দেখো পুলিশ তুমি কিন্তু এটা অন্যায় করেছো, তোমাদের মধ্যে লবি চলছে। তো লবি যদি চলে একজন মন্ত্রীর আন্ডারে, তার ডিপার্টমেন্টে, তার দায়টা কার? সুতরাং এইখানে পরিষ্কার কথা, আমরা জনসাধারণ এটা বুঝতে পারছি যে আমরা কতটা মানে দুশ্চিন্তায় থাকি, প্রতিটি মানুষ। আমি আমার কথা বলছি না, আমরা পঙ্কজদার মৃত্যুটা দেখলাম, কতটা অসহায়ভাবে পঙ্কজদার মৃত্যুটা আমাদের দেখতে হলো, আমাদের কিচ্ছু করার নেই। এবং পুলিশের কি ব্যবহার, সেটা কোন পুলিশ আমি বলছি না, বারবার বলছি সব পুলিশ নিশ্চয়ই বাজে নন, অনেকেই ভালো আছেন, কিন্তু যে পুলিশ পঙ্কজ বাবুর সাথে যেই ব্যবহারটা করেছেন তার তীব্র প্রতিবাদ করি। এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না। সমিতা, পুলিশের প্রায়োরিটি কি হবে? পুলিশ বিরোধী সমালোচক তাদের পাকড়াও করে ফলস কেস দেবে, তাদের থানায় ডেকে পাঠাবে, না এই দুষ্কৃতীরা যারা একটার পর একটা সুপারি কিলার, আমি যদি ধরেও নিই যে একেবারে পাশের রাজ্য থেকে এসে ঢুকছে, তাদের আইডেন্টিফাই করে তাদের গ্রেফতার করবে? তার ঘটনা ঘটার আগে কেন পুলিশ জানতে পারবে না, তাদের ধরতে পারবে না? তখনই প্রশ্ন ওঠে যে তাহলে কোথাও কি প্রায়োরিটিটা পাল্টে গেছে, অর্থাৎ দুষ্কৃতী দমনের থেকে বেশি প্রায়োরিটি হয়ে গেছে রাজনীতি। আমরা জানি না, আমি এখানে আসব, কিন্তু প্রকাশ্যে সমালোচনার কথা বললেন, শুধু পুলিশের নয়, আজকে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে তার চারজন মন্ত্রীর সমালোচনা করেছেন। কি বলেছেন, কাকে কি বলেছেন, কোন ইস্যুতে বলেছেন, দেখাবো। একজন শিক্ষামন্ত্রী, আরেকজনের হাতে পরিবহনের দায়িত্ব, একজন সামলান পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দপ্তর, আরেকজন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের এমনই 4 হেভিওয়েট মন্ত্রী। প্রাথমিক স্তরে সেমিস্টার চালু নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রীতিমতো কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাগজে দেখলাম, আমি জানতাম না, আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, ব্রাত্য পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তো সেমিস্টার বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত, তো আমাদের এরপর তার কোনো কথা থাকে না, তো এর ফলে সেটা এখন হবে না। পরিবহন দফতরের নজরদারি নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না।
তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। আলু নিয়ে মুখ্যমন্ত্রী তিরস্কারের মুখে পড়তে হয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নাকেও। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার, কোনো কোনো সাহায্য হয়? এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। ক্রিকেটে যেরকম বেটিং মানে টিকিট নিয়ে বেটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে, এটাকে ভোটিং মার্কেট বলে। কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেই, এই ওই চক্র ভাঙবে। যদিও বিরোধীরা বলছে এসবই আই ওয়াশ। এসব ওনার স্টাইল পুরনো। উনি প্রশাসনিক বৈঠক করবেন, বিডিওকে চমকাবেন, ওসিকে চমকাবেন, আর ক্যাবিনেটের মন্ত্রীদের চমকাবেন। লাভটা কি হয়েছে? এগুলো সাধারণ মানুষকে খুশি করেন, লাভের লাভ কিছু হবে না। বকাঝকায় কি কোনো কাজ হবে? তাহলেই বোঝা যাবে কোনটা আসল কোনটা নকল। আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক থেকে আমি মুখ্যমন্ত্রীর একটা বাক্য তুলে নেব। মুখ্যমন্ত্রী বলছেন নজরে আগে আসেনি কেন। আমি বলছি এই একই কথা কিন্তু আজকে মালদার খুনের ক্ষেত্রেও প্রযোজ্য। আর যেখান থেকে শুরু করলাম সুশান্ত ঘোষের ওপর হামলা, সেখানে দেখা গেল যে বিহারের হায়ার্ড ক্রিমিনাল, পেছনে জমি দখলের ঘটনা থাকতে পারে। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ, আজকের এই মালদার ঘটনা দেখুন, দুজন সুপারি কিলার এখনো পর্যন্ত পুলিশ ধরেছে, অর্থাৎ কেউ তাদের নিয়োগ করেছিল। পেছনে প্রশ্ন উঠবে যে কোনো লেনদেনের ব্যাপার নেই তো, নয় তো সুপারি কিলার, এ তো ব্যক্তিগত শত্রুতার ব্যাপার নয়। নিঃসন্দেহে এর পেছনে বড় অঙ্কের অর্থ না থাকলে অর্থের বিনিময়ে কেউ সুপারি কিলার হায়ার করবে কেন? এক। দুই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক বৈঠক যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আলু বাইরে পাঠানো হয়েছে, পুলিশ ইচ্ছে করে চোখ মুজেছিল, তার পেছনে কিছু কারণ থাকে, একেবারে পরিষ্কার আর্থিক লেনদেনের ইঙ্গিত। আমি এটাকে মুখ্যমন্ত্রী যা বলছেন অবিশ্বাস করছি না, কিন্তু কি মারাত্মক। সব ক্ষেত্রে দেখুন গোড়াটা, বেসিকটা হচ্ছে একটা লেনদেন। একেবারে মানে আমি পরিষ্কার করে বলছি, যখন এই লেনদেনের প্রশ্নগুলো আমরা তুলতাম দিনের পর দিন, তখন মুখ্যমন্ত্রী বলতেন কুৎসা করবেন না, রটনা করবেন না। আমরা বলতাম যে এই লেনদেনটা এমন একটা পর্যায়ে যাবে যখন আপনার দলের একজন আরেকজন খুন হবে। আমরা বলতাম দিনের পর দিন যে যেভাবে ললেসনেস তৈরি করে রাখছেন, তাতে নির্বাচনে জয়ের সুবিধে হচ্ছে, আপনার বিরোধী শূন্য রাজনীতি করতে সুবিধে হচ্ছে, কিন্তু যখন বিরোধী থাকবে না তখন কিন্তু আপনার নিজের দলের মধ্যে লড়াইটা হবে। মানে মুখ্যমন্ত্রী সেদিন আমাদেরকে মানে গুরুত্ব দেননি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী টের পাচ্ছেন যে মানে বিরোধী শূন্য করার যে মাসুল এবং ললেসনেস করে রাখার মাসুল। আমি পরিষ্কার করে বলতে চাই, এই 3 দিন আগেই মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে দাঁড়িয়ে বললেন এখানে আপনাদের কিছু হলে আমি 1 মিনিটে খবর পাই। তাই 1 মিনিটে আপনি খবর পেলেন, আর সিলেবাস মানে নতুন এডুকেশন সিস্টেমের সিলেবাস তৈরি হয়ে গেল, সেমিস্টার সিস্টেমের বইপত্র লেখা হয়ে গেল, আপনি এখন ব্রাত্য বসুকে ধরছেন। এ পরিষ্কার করে বলছি, মানে 26 সালের আগে মুখ্যমন্ত্রীর ইমেজ তৈরি করছেন এবং তাতে ব্রাত্য খারাপ কিন্তু আমি ভালো, মানে কৃষিমন্ত্রী খারাপ কিন্তু বেচারাম খারাপ, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। এই যে লার্জার দ্যান লাইফ সচেতনভাবে নির্মাণ আপনি করছেন, তাতে জনসাধারণের লাভ হচ্ছে না। কারণ এটা আমি বিশ্বাস করতে রাজি না যে 3 দিন আগে আপনি বললেন যে 1 মিনিটে আমি সমস্ত খবর পাই, সেই মানুষটাই আপনি বলছেন যে আপনার মানে এতদিন ধরে এডুকেশন পলিসি চালু হয়ে গেল আর আপনি বলছেন আমি কিছু জানি না, মানে চিফ সেক্রেটারি জানে না। 3-4টে বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী সচেতনভাবে পলিটিসাইজেশন করেছেন, দিনের পর দিন প্রশাসনকে পলিটিসাইজেশন যখন করেছেন আমরা প্রশ্ন তুলেছিলাম। পলিটিসাইজেশন করার মধ্য দিয়ে হ্যাঁ ওনার লাভ হয়েছে রাজনৈতিকভাবে, কারণ এই পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছেন, বিরোধী শূন্য করেছেন, এই পুলিশ প্রশাসনকে দিয়ে দল ভাঙিয়েছেন, এই পুলিশ প্রশাসনকে দিয়ে তিনি একের পর এক বিরোধীদের সভা করতে পারবে না এবং তাদেরকে বাধ্য করেছেন যে তোমরা হাইকোর্টে যাও। ফলে মানে পুলিশ প্রশাসনটা এবং তৃণমূল কংগ্রেস তো সমার্থক শব্দ হয়েছে। আজকে সেই পুলিশ প্রশাসনকে যদি আপনি এফিসিয়েন্সি দাবি করেন তাহলে আপনি এফিসিয়েন্সি পাবেন না, কারণ এফিসিয়েন্সি নষ্ট হয়েছে। আপনি স্থায়ী পুলিশ প্রশাসনের পরিবর্তে আপনি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন, আপনি তো স্থায়ী পুলিশ নিয়োগ করেননি। স্থায়ী পুলিশ নিয়োগ করে আপনি তাদের ট্রেনিং করে
একটা সুদক্ষ প্রশাসন গড়ে তুলবার চেষ্টা করেননি। আপনি সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছেন তার পরিবর্তে, যাদের দিয়ে আপনি তৃণমূলের রাজনীতি করিয়েছেন। ফলে এখন যদি আপনি মনে করেন যে একটা এফিসিয়েন্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনি পাবেন, প্রত্যাশা করবেন, তাহলে ভুল। আপনি এসপিকে বলছেন অপদার্থ, তাহলে দায়িত্বটা তো পুরোপুরি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে, আপনি পুলিশ মন্ত্রীকে নেতৃত্ব দিচ্ছেন। ফলে আপনি কি করে অস্বীকার করেন আপনার? এবং তারপরেও আমি বলছি যে এতগুলো ঘটনার পরে 3টে ডিপার্টমেন্ট যদি আপনি পরিমাপ করেন, আজকে বাপ্তদেরকে আমি দেখলাম যে উনি নানা রকম কথা বলছেন, 3টে সবচেয়ে মিজারেবল মানে ব্যর্থ দপ্তরের নাম হলো পুলিশ দপ্তর, দ্বিতীয় দপ্তরটা হলো ভূমি রাজস্ব দপ্তর, যেখানে ভূমি লুট হয়ে যাচ্ছে, তৃতীয়টা হলো স্বাস্থ্য দপ্তর, যার গণ আন্দোলন আপনারা দেখেছেন এবং তার বেআব্রু চেহারা দেখেছেন। তাহলে প্রথম যে মন্ত্রীটাকে ভর্ৎসনা করতে হয় তাহলে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পদত্যাগ করতে হলে কেউ একজনকে পদত্যাগ করতে হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে বিরোধী নেই, বিরোধী শূন্য বলে, পশ্চিমবাংলাতে বিরোধী মারা গেছে বলে আপনি যে কোনো ভাবে রাজত্ব করবেন, যে কোনো ভাবে শাসন করবেন, এটা চলতে পারে না। দেখুন, আমি এটা ছোট্ট করে 3টে পয়েন্টে বলি। সেটা হচ্ছে পুলিশের নিরপেক্ষতার কথা একটু অনিলদা বলছিলেন, আপনিও বলছিলেন যে তারা যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে দুষ্কৃতিরাজ থাকে না। এটা রিভার্স লজিক্যাল করোলারি হলো যে এমন কোনো রাজত্ব, যে কোনো দলের বা জোটের রাজত্বকাল যেখানে দুষ্কৃতিরাজ আছে সে বা ছিল, সেখানে পুলিশ নিরপেক্ষ ছিল না। মানে অনিল দ্বারা যখন কাজ করেছেন তখন হয় আপনাকে বলতে হবে কোনো দুষ্কৃতি ছিল না, আর না হলে বলতে হবে তখনও পুলিশ মোটেই নিরপেক্ষভাবে কাজ করতো না। আইদার আর হতে পারে না। 2, পঙ্কজদার কথা একটু আগে বোধহয় সমীর দা বা বিশ্বনাথকে ওটা বলছিলেন। পঙ্কজদা নিজে পুলিশ অফিসার ছিলেন, অত্যন্ত উচ্চ প্রোফাইলে কাজ করেছেন। পঙ্কজদা হাইকোর্টে যখন রক্ষা কবচ চাইতে গেলেন ওই পার্টিকুলার মামলায়, হাইকোর্টও কিন্তু রক্ষা কবচ দেয়নি। আমি যদি ধরে উনি বড়তলা থানা না পাশাপাশি এটা বলো যে পঙ্কজদার সিকিউরিটি যখন উইথড্রন হলো, হাইকোর্ট অত্যন্ত ভৎসনার সঙ্গে রাজ্য সরকারকে সিকিউরিটি ফেরাতে বলেছিল। ওটার কথা বলি, হাইকোর্ট কি বলেছে? অপমান করছে ওনাকে, উনাকে অপমান মানে থানায় নিয়ে অপমান করতে বলেছে। বড়তলা থানার যে অফিসাররা, তাদের বিরুদ্ধে যে অভিযোগ বিশ্বনাথ দ্বারা করছেন, সেটা যদি আমি সত্যি ধরেও নি তর্কের খাতিরে, হাইকোর্টও কি তাদের মধ্যে ছিল? সেটা তো ছিল না। অর্থাৎ যে মামলা ছিল না, কিন্তু হাইকোর্ট 6 ঘন্টা তাকে বসিয়ে রাখা এবং জলটুকু খেতে না দেওয়ার কথা হাইকোর্ট সেটা তো পঙ্কজদার তরফ থেকে বক্তব্য, সেটা আইনজীবীদের বক্তব্য, আপনি যদি মনে করেন যে পুলিশ দুর্ব্যবহার করেছে বলেই পঙ্কজদার মৃত্যু, এটা আমি বলবো এটা ঠিক হচ্ছে না। এটাও তার মৃত্যু নিয়ে রাজনীতি করা ছাড়া অন্য কিছু হচ্ছে না। 3 নম্বর লাস্ট পয়েন্ট, আর মন্ত্রী শান্তিদের সঙ্গে যে বৈঠক নিয়ে এত সমালোচনা হচ্ছিল যে এইভাবে করা যায় না ইত্যাদি, ধরুন একসময় মন্ত্রী শান্তি হোমরা চোমরারা সাধারণের সম্পূর্ণ নাগালের বাইরে ছিল। অবশ্যই টেকনোলজির কারণে তারা যেই নাগালে এসছেন সাধারণ মানুষের, এটাকে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য। আমি উল্টো দিক থেকে কৌস্তবের কাছে আসবো। অর্থাৎ অনির্বাণের শেষ বাক্যটা যদি ধরি, তাহলে প্রযুক্তির জন্য আজকে সাধারণ মানুষের সামনে এইটা পোর্ট্রেট হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো ধরনের মানে কাজে গাফিলতি, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেন না। যদি এরম দেখেন প্রকাশ্যে পাবলিকের সামনে কোটি কোটি মানুষ দেখছে, তাহলে সেই ব্যক্তিকে নাম করে তিরস্কার করেন। ইজ ইট সো? তো কি দেখলাম আমরা, শওকত মোল্লাকে বললো তুই তো বোম বাঁধিস, এসব চমক ধমক আসলে গটাপ সেফটি বলো, কিন্তু তারপরে ইলেকশনগুলো রেজাল্ট দেখো। আমি রেজাল্ট সব শুধু রেজাল্ট দিয়ে বিচার করা যাবে না, ঘটনা দিয়ে বিচার করতে হবে। রাজ্যের ঘটনা সিন্ডিকেট রাজ দিয়ে বিচার করতে হবে। ডাক্তারদের সাথে মিটিং লাইভ করা যাবে না। ডাক্তারদের সাথে মিটিং, এত বড় ঘটনার পর ডাক্তারদের সাথে মিটিং লাইভ হবে না, কিন্তু প্রশাসনিক বৈঠক ট্যাক্স পেয়ারদের পয়সায় বিরোধী পার্টিগুলোকে না ডেকে, বিরোধী পার্টি মানে যারা জনপ্রতিনিধি তাদের না ডেকে লাইভ করা যাবে। সবটা গটাপ ওখানে চমক ধমক লাইভে, আর বাড়িতে গিয়ে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ পাঠাবে। আজকে ব্রাত্যকে হোয়াটসঅ্যাপ পাঠাবে আজকে। পাঠাবেন যদি জেনে ফেলেছো, পাঠানোর পর কি পাঠাবেন সেটা বলে দিও। অনির্বাণ যেটা বললো, যদি হয়ে থাকে, আমার কথা অনির্বাণকে আমি ওর সাথে কয়েকদিন প্রোগ্রাম করলাম, যেটুকু আমার মনে হয় ও পলিটিক্যালি যথেষ্ট অ্যাওয়ার এবং সেই খবরটাও রাখে। তাহলে ভাই, তুমি একজন শিক্ষিত পলিটিশিয়ান হিসেবে আমরা কি আশা করতে পারি না যে তুমি এই খবরটা জানতে? ওটা হয়েছে ঘটনাটা পঙ্কজবাবুর সাথে? পঙ্কজ না, নিশ্চয়ই আপনি যেটা বলছেন সেটা আপনার দিক থেকে যেমন একটা ক্লেম, উল্টো ক্লেমও আছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সবার রিভিউ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সুশাসনে বিশ্বাস করেন, আপাত দৃষ্টি তাই মনে হচ্ছে। ওর রিভিউটা কে করবেন? উনি নিজের রিভিউ নিজে করছেন না, নিজে বলছেন না করছেন। আমি না সাধারণ মানুষকে সেই সুযোগটা দিন, তাহলে ভোটে চুরিটা হচ্ছে কেন? আরে বাবা, আপনাদের নির্বাচন কমিশনার রাজীব কুমার মোদি যাকে অ্যাপয়েন্ট করেছেন তিনি ভোট করেন।
আমি বলছি যে এইখানে আমি অনির্বাণের সাথে কিছুটা একমত যে সংখ্যাগরিষ্ঠের একটা স্বৈরাচার চলছে। মানে আমি ভোটে জিতি সুতরাং আমি যা ইচ্ছাই করতে পারি, আমি ভোটে জিতি সুতরাং বোম গুলি চলতে পারে, আমি ভোটে জিতি সুতরাং দলীয়করণ পুলিশের হতে পারে। মানে আমার প্রশ্ন হচ্ছে বিরোধী নেই বা মানে আমি জিতি তাই জন্য আমি যে কোনোভাবে অবস্থান তৈরি করি। কিন্তু এখানে আপনি একটা বেসিক প্রশ্ন আমি তুলতে চাই, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বলতে চাই, এই ললেসনেসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়, মানে তৃণমূল কংগ্রেসের লাভ হয়। আমি বারবার এই স্টুডিওতে আপনাদের বলছি যে এই ললেসনেসটার মধ্য দিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। মানে কার্যত বলা যায় পুলিশ প্রশাসনের একাংশের প্রতি মানে প্রত্যেকটা মানুষ হাঁ করে থাকে এবং কিছু স্থানীয় স্তরে যেগুলো ঠিকাদার তৈরি হয়, এই জায়গিরদার তৈরি হয় তৃণমূলের, এই জায়গিরদারদের উপর নির্ভরশীলতা বাড়ে। এবং আমি আপনাকে বলছি যে যেভাবে মালদাতেই একের পর এক সভাপতি পরিবর্তন করে বর্তমান সভাপতি আনা হয়েছে, সেই সভাপতি দাঁড়িয়ে উঠে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, মানে যে সভাপতি রহিম কি বক্সি নাম, আব্দুর রহিম বক্সি, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলেন, আমি বলছি লাস্ট আপনি কয়েকটা একবারে বলেছেন যে এই হিংসাটা ব্যবহার করা যাবে না, এই হিংসাটা অনির্বাণ মমতা কি ভাষায় কথা বলেন, মমতার দেখে তো শিখবে। মানে উনি তো বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করতে উত্তর মমতার ভাষণের মধ্যে এবিপিকে বিপ্লব চালাতে হয়েছে। দেখুন ভাষা নিয়ে যদি বিনয় কুমারের রাজনৈতিক উত্তরাধিকারীরা জ্ঞান দেয় তাহলে আমাদের শুনতে হবে, তাদের আপত্তি নেই। বিশ্বনাথ দা যা বললেন ঠিক বলেছেন, আমি একমত, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। জনতা দেখিয়ে দিয়েছে কারা বাক্সর ভেতর ঢুকে গেছে। কদিন বছর আরো কত বছর, আরে প্রশ্ন করুন আর কবে চর্চা চলবে। কিন্তু আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IamSumonDip। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। সুভাষ ঘোষ যা লিখছেন, পুলিশ মন্ত্রীর মুখে পুলিশের অপদার্থতা ও গাফিলতির কথা বিস্ময়কর। সংগ্রাম চৌধুরী লিখছেন, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখতে রাখতে গোটা সিস্টেমটাই অকেজো হয়ে গেছে। নীলাঞ্জন দাস লিখছেন, পুলিশের সমালোচনা করা পুলিশ মন্ত্রীর কাজ নয়, তাকে তো দায় নিতে হবে। চিরঞ্জিত মজুমদার লিখছেন, মুড়ি মুড়কির মতো এত আগ্নেয়াস্ত্র গুলি আসছে কোথা থেকে? আইন শৃঙ্খলা বলে কিছু আছে? স্বরূপ বিশ্বাস লিখছেন, তৃণমূলের জেলার সহ সভাপতিকে দিনে দুপুরে এভাবে খুন করা হলে সাধারণ মানুষের কি হবে? খুব ন্যায্য প্রশ্ন করেছেন স্বরূপবাবু। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন, যেটা নিঃসন্দেহে দলের ভেতরে আরেকটা বিষয় একেবারে স্পষ্ট দ্বিমত, সেটা হচ্ছে যে শিল্পীরা প্রতিবাদে রাস্তায় পথে নেমেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেছেন, তাদের যেন কোনো দলীয় ফাংশানে না দেখা যায়, এই মর্মে যে ফতোয়া, যে নিদান দেবাংশু ভট্টাচার্য কিংবা কুণাল ঘোষরা দিচ্ছেন, একেবারে স্পষ্ট ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ডিফাই করলেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কিছু বলেননি এবং তিনি নিজেও দলের সাধারণ সম্পাদক হিসেবে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এরকম কোনো নির্দেশ দেননি। তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের স্বাধীনতায় বিশ্বাস করে, রাস্তায় নেবে প্রতিবাদের অধিকার সবার আছে। এর উত্তরও দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই তিনি মেনে চলবেন। এর কি অর্থ, কি ব্যাখ্যা, এটা আগামী দিন বলবে, কিন্তু দ্রুত এই বিষয়টা সমস্ত পক্ষের বক্তব্য সহ আপনাদের সামনে রাখতেই হবে। দেখুন, এই আরজিকর কাণ্ডে যে শিল্পী, যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার তার অবস্থানকে শটান খারিজ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চিকিৎসকের ধর্ষণ, খুনের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সরব শিল্পীদের বয়কটের ডাক দেন কুণাল ঘোষ। সমাজ মাধ্যমে এই পোস্ট করেন তিনি। কুণাল ঘোষের এই বার্তার পরই একাধিক তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ, যার মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী এবং অভিনেত্রী সোহিনী সরকার। এই দুজনকেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে দেখা গিয়েছিল, কিন্তু বৃহস্পতিবার কুণাল ঘোষের মন্তব্যকে খারিজ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন,
কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর পাল্টা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কুণাল ঘোষের অবস্থান খারিজ করে কি ঘুরিয়ে তাকে কড়া বার্তায় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আজ কেউ কেউ বলছেন বিচারের বাণী বাংলাদেশে অন্তত নীরবে নিভৃতে কাঁদে। কেন এই কথা বলছেন? আশা ছিল যে চট্টগ্রাম আদালতে আজকে বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ দাস, কিন্তু এই প্রতিবাদী সন্ন্যাসী তার জামিনের আর্জি আজ খারিজ হয়ে গেল। চট্টগ্রাম আদালত স্পষ্ট করে বলল রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবছেন সবাই। দেখুন, 1 মাসের বেশি সময় ধরে জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবারও তার জামিনের আর্জি নাকচ করে দিল চট্টগ্রাম আদালত। ফলে নতুন বছরের শুরুতে মুক্তি পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। এখনও চট্টগ্রাম জেলেই বন্দী থাকতে হবে তাকে। মোহাম্মদ ইউনুসের আমলে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গিদের, কিন্তু হিন্দুদের জন্য সরব এক সন্ন্যাসীকে আটকে রাখতে মরিয়া সেই সরকারই। বৃহস্পতিবারও সন্ন্যাসীর জামিনের আর্জির বিরোধিতা করে সরকার পক্ষ। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সন্ন্যাসীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের বিচারক মন্তব্য করেন রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। তারপরই তার জামিনের আর্জি খারিজ করে দেন তিনি। রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা। এই কারণে শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে। ভেরি আনফর্চুনেট। গোটা বিশ্বের নজর ছিল এটা শুনানির উপরে। আমরা দেখলাম কি এরকম ইউকে পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও যারা সিনিয়র পলিটিশিয়ানস আছে ওরা আশা করছিল কি আজকে ওরা বেল পেয়ে যায়, উনি জাস্টিস পান। বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য নেতৃত্বে 11 জন আইনজীবীর একটি দল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করেন। নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজের পর এবার হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তারা। আমরা জামিনটা চেয়েছি, এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালতে আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। আমরা আজকে কথা বলেছি দিল্লিতে সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে, যে পরবর্তীকালে আন্তর্জাতিক আদালতে এটাকে পেশ করা যায় কি না। এদিন চট্টগ্রাম আদালত চত্বরে শুনানি চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় বলে দাবি করেছে দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত। এক্স হ্যান্ডেলে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে শোনা গেছে ভারত বিরোধী স্লোগানও। কোর্টের ভিতরে একটা মনে হচ্ছে যে একটা জঙ্গিবাদের দখল করে আছে। তারা বলছে আমরা যেটা বলবো তোমাকে সেটাই বলতে হবে। কোনো জাজ বা কোনো আইন বিশেষজ্ঞ ওখানে যেতে পাচ্ছেন না, তারা ভয় পাচ্ছেন। মব জাস্টিস, একদম মব জাস্টিস যেটাকে বলে, একদম বাংলাদেশে জঙ্গিবাদ ঘিরে ফেলেছে বাংলাদেশকে। আমরা আশা করেছিলাম যে তাকে জামিন দেওয়া হবে, কিন্তু জামিন দেওয়া হয়নি, আমরা আশাহত হয়েছি। তো তারপরও আমি বলবো যে আমরা পরবর্তীতে হাইকোর্টে এটার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা আশা করব যে খুব দ্রুত সেখান থেকে জামিন হবে। 1 মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। ইউনুস জমানার বাংলাদেশে আর কতদিন জেলে থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে? অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কলকাতা ইসকনের প্রধান রাধারমন দাস এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে টাইম লাইনটা, যে 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হয়েছিলেন, 3 ডিসেম্বর আইনজীবী দাঁড়াবেন, তাদের দাঁড়াতে দেয়া হলো না। বহুবার সে ঘটনা জানি, কারুর চেম্বারে তাণ্ডব হলো, কারুর একেবারে জীবন সংকট হলো মারে। 38 দিন পর আজকে পরের শুনানি, সেখানে জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আমি শুরুতে যেটা বললাম, খুব কি ভুল বললাম যে বাংলাদেশে অন্তত বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এমনটাই মনে হচ্ছে? একদম ঠিক বলছেন আপনি। অ্যাকচুয়ালি আমরা অনেক আশায় ছিলাম কি নতুন বছরে একটা ভালো খবর আমরা পাবো, কিন্তু যেভাবে আজকে শুনানিটা হয়েছে আমরা দেখলাম সবাইকে জাস্ট 20-25 মিনিটেই জাজ ওয়াইন্ড আপ করে দিয়েছে। আর
আমি যেটা শুনেছি জজ বললেন কি এখনো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, আমার পাশে রিপোর্ট আসেনি, সেই জন্য অন দ্যাট বেসিস আজকে ওনার বেলটা খারিজ হয়েছে। কিন্তু আমরা জানি কি উইদাউট এনি ইনভেস্টিগেশন যদি উনি 40 দিন থেকে উনি জেলে রয়েছেন, আজকে 40 দিন হচ্ছে একদম। আর আমরা জানি কি ওনার লয়ার থেকে যেটা আমরা শুনলাম কি যে পতাকাকে ওরা বলছে বাংলাদেশের পতাকা আছে, ওটা বাংলাদেশের পতাকাই ছিল না, ওখানে চাঁদ তারা সব কিছু কি ছিল। তো একটা ফলস কেস দিয়ে একটা সাধু সন্ন্যাসীকে এভাবে জেলে রাখা এটা খুব অন্যায়পূর্ণ। আপনি ফলস কেস যেটা বলছেন 1.5 মাস আগে হঠাৎ এই অভিযোগে, সেটা কিন্তু 1.5 মাস আগের ঘটনার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলো। যিনি অভিযোগ করেছিলেন সেই বিএনপি নেতাকে বিএনপি দল থেকে বহিষ্কার করে দিয়েছে। আমি বলছি অভিযোগটাও আমরা বিস্তারিত দেখিয়েছি ফুটেজ সমেত, অত্যন্ত বিতর্কিত অভিযোগ। আমি বলছি কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে আসল কারণটা একেবারে অন্য, যে এই চিন্ময় কৃষ্ণ দাস 4 লক্ষ মানুষকে জমায়েত করেছিলেন, সেটাই তার অপরাধ মনে হচ্ছে কোথাও? আপনি দেখবেন কি যখন চিন্ময় কৃষ্ণ প্রভু যখন আন্দোলনটা হচ্ছিল 4-5 লাখ লোক রাস্তায় নামছিল, এরা কেউ ভাবেনি কি এরকম এত লোক আসবে। কিন্তু যে মাইনরিটিজ যেটা অবস্থা হচ্ছে বাংলাদেশে এটা খুব দুঃখনীয়। আর লোক এত আতঙ্কিত ছিল কি সবাই ইউনাইটেড হয়ে সবাই ভাবলো কি যদি আমরা ইউনাইটেড থাকবো না তাহলে আমরা শেষ হয়ে যাব, সেই জন্য ওদেরকে মজবুর হয়ে রাস্তায় নামতে হলো। কিন্তু যখন ওরা রাস্তায় নামলো আমরা সবাই দেখেছি কত শান্তিপূর্ণভাবে ওটা নিজের কথা বলেছে, ডিমান্ডটা রেখেছে, দাবিটা রেখেছে। আর আমরা দেখলাম কি ওনাদের লিডার চিন্ময় কৃষ্ণ প্রভু কত শান্তিপূর্ণভাবে ওদেরকে প্রেরিত করেছে কি আমাদেরকে শান্তিপূর্ণভাবে গভর্নমেন্ট থেকে আমাদের যেটা দাবিটা আছে ওটা রাখতে হবে। তার সত্ত্বেও গভর্নমেন্ট যদি এরকম ওনাকে টার্গেট করে জেলে বন্ধ করে দেয় তাহলে এ থেকে বড় দুর্ভাগ্যের জিনিস কি হতে পারে। আজকে ইউনূস সরকার বলছেন যে তিনি দেশদ্রোহী। আমি বলছি আপনারা বারবার চিন্ময় কৃষ্ণ প্রভুর স্বাস্থ্য, তার নিরাপত্তা নিয়ে আপনাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে এই মুহূর্তে 2টো ছবি, একটা হচ্ছে একের পর এক তাদেরই পরিভাষায় শীর্ষ জঙ্গিদের মানে টপ টেররিস্টদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে, অথবা জেল ভেঙে যারা পালাচ্ছে তাদের খুব অল্প অংশই আবার গ্রেফতার হচ্ছে, তারা বাইরে থাকছে। অন্যদিকে একজন সন্ন্যাসীকে তাকে জেলবন্দি রাখা হচ্ছে। এই যে মারাত্মক বৈপরীত্য, এটা কোথাও পীড়া দিচ্ছে আপনাদের? যেটা আপনি বলছেন গোটা বিশ্ব এটা দেখছে আর সবাই সেই জন্য শকড আছে। আমরা দেখছি কি কিরকম ব্রিটিশ পার্লামেন্টে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট 3 জন ওরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে ওরা ডিসকাশন করছে, পার্লামেন্টে ওনার বিষয়ে বলা হচ্ছে। আমেরিকা থেকেও একজন খুব শীর্ষ ওখানকার যে অফিসিয়াল উনি কথা বলেছেন মোহাম্মদ ইউনূস সঙ্গে। ভারতীয় পার্লামেন্টে এটা নিয়ে চিন্তা হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও এটা নিয়ে অ্যাসেম্বলিতে বলেছেন। তো গোটা বিশ্ব যেটা হচ্ছে বাংলাদেশে ভুল জিনিস হচ্ছে ওটা নিয়ে চিন্তিত আছে। আমরা এটাই চাই কি ইন্টারিম গভর্নমেন্ট এটা সুনিশ্চিত করে কি যখন এই মামলাটা হাইকোর্টে আপিলে যাবে ওনার যে আইনজীবীরা আছে ওরা নির্ভীক হয়ে ওনার কথাটা রাখতে পারে, প্রুফ দিতে পারে আর উনি জামিন পেতে পারে। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন একটা আশাবাদ তো কাজ করছে, কিন্তু পরিস্থিতি এমনই আশাবাদের কি বিচিত্র রকমের প্রকাশ। অনেকে আজকে আইনজীবী কোর্টে দাঁড়িয়েছেন, যেটা একজন নাগরিকের ন্যূনতম অধিকার, ন্যূনতম আইনি অধিকার অনুযায়ী আইনজীবী দাঁড়িয়েছেন। অনেকে তাতেই গদগদ যে আজকে আইনজীবী দাঁড়াতে পেরেছে। আমি বলছি গণতান্ত্রিক মূল্যবোধের, গণতান্ত্রিক পরিসরের কি মারাত্মক অবস্থা বাংলাদেশে, যে আইনজীবী দাঁড়ানোটা যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুযায়ী হয়েছে তাতেই অনেকে অত্যন্ত উল্লসিত। বিস্ময়কর যেটা, সেটা হচ্ছে নিঃসন্দেহে আশা তো করতেই হবে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধে একদিকে একজন সন্ন্যাসী যখন জেলবন্দি, অন্যদিকে একের পর এক শীর্ষ সন্ত্রাসী, তাদের ভাষায় টপ টেররিস্ট, তাদের ছেড়ে দেয়া হচ্ছে। আমি এইখান থেকে ঘটনাপ্রবাহ, অর্থাৎ এই যে অবিচার, এটা শুধু চিন্ময় কৃষ্ণের ওপর হচ্ছে তা নয়, ঘটনাপ্রবাহ কিন্তু থামছে না। আজকে হিন্দুদের হয়ে অপরাধ হচ্ছে, লেখালেখি করেছিলেন, তাতে এক হিন্দু যুবককে বাড়ি থেকে বের করিয়ে মারধর করা হলো, এবং সিলেটে আবার আরেকটি মন্দির ভাঙচুর করা হলো। দেখুন।
মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। এবার চট্টগ্রামে হিন্দু যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা, বেধড়ক মারধরের অভিযোগ। পাশাপাশি সিলেটে তাণ্ডব চালানো হলো মন্দিরে। গোটা বিশ্ব যখন ইংরেজি নতুন বছরের আগমন উদযাপনে ব্যস্ত, সেই সময় বাংলাদেশের এই ঘটনা প্রমাণ করল বছর ঘুরলেও দিন বদলায়নি হিন্দুদের। বাংলাদেশের সংবাদপত্র সমকাল সূত্রে খবর, বুধবার রাত 9:30 নাগাদ সাদা কাপড় জড়িয়ে বাড়ি থেকে কার্যত অপহরণ করা হয় প্রান্ত তালুকদার নামে চট্টগ্রামের বাসিন্দা এই যুবককে। এরপর লালখান বাজারে বেধড়ক মারধর করা হয় তাঁকে। দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় প্রান্ত তালুকদার জীবনকে চট্টগ্রামে নিজের বাসা থেকে তুলে নিয়ে গেছে 40-50 জন ইসলামী মৌলবাদী। অন্যদিকে 1 জানুয়ারি বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার এই হিন্দু মন্দিরে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। ভারত সরকারের উচিত আন্তর্জাতিক চাপ তৈরি করা। পশ্চিমবঙ্গ সরকার তারা এতই যদি বাংলাদেশের মানুষের জন্য চিন্তা থাকে, তাহলে কমসে কম বিধানসভাটা প্রস্তাব পাস করাতে পারে। বাংলাদেশের সংগঠন সেভ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে এই নক্কারজনক ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হামলার জেরে কার্যত তছনছ অবস্থা সিলেটের মৌলভীবাজারের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রম। মন্দিরের মেঝেতে গড়াগড়ি যাচ্ছে শ্রীকৃষ্ণের ছবি থেকে পুজোর সামগ্রী, আসন। এই ছবি রিপোস্ট করে নিন্দায় সরব হয়েছেন ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা দেখলাম কি 1 জানুয়ারি আমি অনেক আশা করেছিলাম কি কিছু অ্যাটাক হবে না, কিন্তু ও দিনও হয়ে গেল, অ্যাটাক হয়ে গেল। দ্বিতীয় কালকে রাত্রিবেলা একজনকে কিডন্যাপ করে বাড়ি থেকে তুলে কিডন্যাপ করে নিয়ে গেছে, অনেক মারধর করেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন কোনোভাবেই বন্ধ না হওয়ায় ফের একবার মোদী সরকারকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। কোনোদিন শুনেছেন 2014 আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে? আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে নাম উজ্জ্বল করেছেন। কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট, পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি লড়ছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার কি থামাবে? কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কিছুদিন আগেই বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমরা বলতে শুনেছি যে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এই কথাটার কারণ নাম করেননি, কোনো ঘটনা, কোনো মামলার নাম করেননি, কিন্তু অনেক মানুষের মনে আশা জাগিয়েছিল যে বিচার ব্যবস্থা তাহলে একটা নিরপেক্ষ চেহারা দেখা যাবে। কিন্তু আমি বিশ্বনাথদার কাছে আসব। আজকে এই যে যারা বলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সবসময় সরকারের অঙ্গুলি হেলনে চলে, অর্থাৎ কখনোই নিরপেক্ষ নয়, আইনের মানদণ্ড ল পয়েন্টে চলে না, সেটা যে শাসক থাকে তার দিকে হেলে থাকে, কোথাও কি এই তত্ত্বকেই বৈধতা দিচ্ছে আজকের রায়? একেবারে, মানে আমার প্রশ্ন হচ্ছে, ইনভেস্টিগেশনে যদি রিপোর্ট না আসে তার দায়টা তো প্রশাসনের, মানে শুধু সেই কারণেই তো মানে যার বিরুদ্ধে অভিযোগ তাকে খালাস করে দেওয়া কথা ছিল। মানে বিচার যে ঠিক মতন চলছে না। দেখুন, পরিষ্কার ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা যা চাইছে বিচার ব্যবস্থা ঠিক সেই অনুযায়ী কাজ করছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বক্তব্যটা কি, যে মানে বাংলাদেশের হিন্দুরা আবার মিছিল করে, প্রতিবাদ করে, এবং চিন্ময় কৃষ্ণ স্বামী 4 লাখ লোক জড়ো করে। এরা তো চুপ করে থাকার লোক, মানে এরা আবার মানে নিজেদের দাবি নিয়ে 14 দফা দাবি নিয়ে প্রশ্ন তোলে। মানে এদেরকে দাবিয়ে রাখো। ফলে চিন্ময় কৃষ্ণ স্বামী, মনে রাখবেন, একজন ব্যক্তি নয়, একজন স্বামী শুধু নয়, উনি হলো বাংলাদেশের সংখ্যালঘু মানুষের মুখ। ফলে তাকে যদি আমি জেলে রাখতে পারি, তার উপরে যদি নির্যাতন করতে পারি, তাহলে কার্যত যে মাথাচাড়া দিয়ে উঠছিল মাইনরিটিরা, যারা প্রশ্ন তুলেছিল, যারা দাবি জানাচ্ছিল 14 দফা, তাদের অধিকার নিয়ে, সেই অধিকারগুলোকে তারা সামান্যতম মর্যাদা দিতে রাজি না। ফলে মৌলবাদীরা যেভাবে প্রশাসনকে বলছে, ঠিক ইউনূস সরকার সেইভাবে চলছে, যেভাবে আদালতকে বলছে আদালত কার্যত সেইভাবে। এইখানে আমি অনিলদার কাছে আসবো। অনিলদা, এই মানে সরকারের পালাবদল, অর্থাৎ হাসিনার ভারতে চলে আসার পর থেকে শুধু চট্টগ্রাম আদালত যদি দেখেন, তাহলে খালেদা জিয়ার মন্ত্রী ফাঁসির আদেশ হয়েছিল,
বেকসুর খালাস পেয়ে গেল। মানে আমি বলছি সরকার বদল হচ্ছে আর রায়গুলো পাল্টে যাচ্ছে। মানুষ ভারতবর্ষে অন্তত বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখে, বাংলাদেশে তো সেই অবস্থা নেই। না, যেহেতু এটাই তো হয়েছে যে মৌলবাদী লোক যাদের নিয়ে সমাজের বিপদ ছিল তাদেরকে জেলে ঢুকিয়েছিলেন, এই নিয়ে সব তাদের জেল খুলে দিলেন একদম বেরেন। এরা তো বেরিয়ে ওখানে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটি করবে না, করবে অ্যান্টি হিন্দু প্রপাগান্ডা করবে আর এখানে ঢুকবে। ওদের উদ্দেশ্য সম্প্রতি দেখেছি কয়েকদিন আগে মালদায় কিছু লোক ঢুকে ওখানকার চাষিদের মেরে তাড়িয়ে দিয়েছে। আজকে দিল্লি অফিশিয়ালি প্রেস কনফারেন্স করে বলেছে যে ভারতে ঢুকে ওখানকার প্রকৃত চাষিকে মেরে সরিয়েছে। এইভাবে করে একটা টেরোরিজম তৈরি করছে, টেরোরাইজ করে দেবে, টেরোরাইজ করে ওরা চলে যাবে, থ্রো প্রাইসে জমিগুলো বেঁচে চলে আসবে, ওই জায়গাটা মুক্তাঞ্চল করে নেবে। এটাই তো স্ট্র্যাটেজি একদম। হ্যাঁ, অনিলদার কথা থেকে বিএসএফ এর কথায় আসি, সেটা হচ্ছে যে এই ঢোকার ক্ষেত্রে একদম সরাসরি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ। মানে দেখুন, এতদিন তৃণমূলের অভিযোগটা ছিল একটু মাইল্ড, সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ঢুকছে কিন্তু বিএসএফ আটকাতে পারছে না। আজকে স্পষ্ট কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিএসএফ ঢোকাচ্ছে অনুপ্রবেশকারী। দুটো তফাৎ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রতিবেদনটা নিয়ে তারপর আলোচনায় আসবো। দেখুন, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি মিনালুল শেখ এবং মোহাম্মদ আব্বাস। কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাডিও 10 বছর ধরে মুর্শিদাবাদেই ঘাঁটি গেড়েছিল। অসম থেকে গ্রেফতার হওয়া জঙ্গি নূর ইসলাম মণ্ডল মুর্শিদাবাদে এসেছিল গোপন বৈঠক করতে। অসম থেকেই ধৃত আরেক জঙ্গি শাহিনুরের কাছে মিলেছে এ রাজ্য থেকে ধৃত জঙ্গির লেখা বই। একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় বারবার জড়িয়ে যাচ্ছে বাংলার নাম। আর এই প্রেক্ষাপটে এবার অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। পাল্টা সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি না পাওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন, জ্ঞানট্যান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता में। ये कलकत्ता फैक्ट्री हो गया है बांग्लादेश उत्पादन का, और ये वोट बैंक, और वो सब के सब वोट के समय में दिल्ली बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते। এরই মধ্যে ফের একবার বাংলাদেশিদের অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, বাংলাদেশের দুর্গাপুর থেকে অটোরিকশা করে মেঘালয়ের বাগমারা বর্ডারের কাছাকাছি পৌঁছতো অনুপ্রবেশকারীরা। বাগমারা থেকে প্রায় 150 কিলোমিটার পথ পেরিয়ে অসমের কৃষ্ণাইয়ে আসতো অনুপ্রবেশকারীরা। কৃষ্ণাই থেকে ট্রেনে কলকাতা অথবা বাসে অসমের বঙ্গাইগাঁও, সেখান থেকে ট্রেনে দিল্লিতে। हमें एक और रैकेट मिला जो बांग्लादेशी इलीगल इमिग्रेंट भारत लाता था और वो यहाँ सेटल कराता था। ये रैकेट चल रहा था, कैसे वो बांग्लादेश से थ्रू नॉर्थ ईस्टर्न बॉर्डर से पहले मेघालय और उसके बाद दिल्ली लोग लेके आते थे और यहाँ पर उनको फेक और फोर्ज आइडेंटिटी कार्ड बनवाते थे। দিল্লি পুলিশ জানিয়েছে, জাল নথি দিয়ে প্যান, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামে। বিজেন্দ্র সিংহ, বিটন চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, বিএসএফ যাদের লোক আটকানোর কথা তারা আটকাতে পারছে না। তৃণমূলের সমালোচনা এতদিন ছিল এই। আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী উল্টো ভূমিকার কথা বলছেন যে বিএসএফ লোক ঢোকাচ্ছে। একেবারে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ বাংলাকে বদনাম করার জন্য লোক ঢোকাচ্ছে, পেছনে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট আছে। অত্যন্ত দুঃখজনক যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ফেডারেল স্ট্রাকচার বলেন, এই ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি
ভারতবর্ষের বা যারা নিরাপত্তা রক্ষী তাদের দিকে আঙুল তুলছেন। এবং এই কথাটা আমরা আগে রোহিঙ্গা সম্পর্কে উনি যেটা বলেছিলেন বা 370 নিয়ে যেটা বলেছিলেন সেগুলো পাকিস্তানে হেডলাইন হয়। এটা লজ্জাজনক যে ভারতের লোক আটকাতে পারছে না, এটা ফ্যাক্ট। আজকে দিল্লি পুলিশও প্রেস কনফারেন্স করে বলছে আমি ফ্যাক্ট বলছি, বিএসএফ আটকাতে পারলে তো এরা ঢুকতে পারত। আমি আপনাকে কিছু ফ্যাক্টস ফিগারস বলছি। তার আগেই চুপ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমার 3টে প্রশ্ন রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের জন্য উনি একদম গ্রিন করিডর খোলা দরজা করে দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু উত্তর দিয়েছেন? চুপ। ফিরহাদ হাকিম বলেছেন যে আমরা এখানে যেখানে ধর্মান্তরণ করা একটা অপরাধ, সেখানে উনি ধর্মান্তকরণের জন্য আহ্বান জানিয়েছেন, তার বিরুদ্ধে কেস হয়েছে? না, চুপ। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছে বাংলাদেশে এত কিছু হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে অল ইজ ওয়েল, কোনো ব্যবস্থা নিয়েছেন? চুপ। আর হুমায়ুন কবির সবার ওপরে রয়েছেন, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের 70% যে ওনার বিধানসভা অঞ্চলে যারা রয়েছে তাদেরকে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চুপ। এইবার আসি বিএসএফ প্রসঙ্গে। আচ্ছা, বিএসএফের নিশ্চয়ই আপনি আপনার প্রতিবেদনে চমৎকার বললেন, আমাদের বিরোধী দলনেতাও তিনি তথ্য দিলেন কয়েকটা ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে সুমন, বিএসএফের 284 যে কিলোমিটারটা যেখানে কাঁটাতার যেগুলো দেওয়া হয়নি মোট, তার মধ্যে রয়েছে 569 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। তার মধ্যে 284 কিলোমিটারের যে জমিটায় সেখানে মামলা চলছে। 15টা গ্রাম যেগুলো বর্ডারের গ্রাম, সেই গ্রামকে বিএসএফ বলছে এদের গ্রামবাসীদের স্থানান্তরিত করানো দরকার, কারণ এখানেই কিন্তু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে। সেই জন্যই বিএসএফ কে ওই এলাকায় আরো সতর্ক থাকতে হবে। তৃতীয় কথা বলছি, এই যেটা একটা শুভেন্দুদা বললেন, বিএসএফ তো নিজেদের থানা পুলিশ নেই, জঙ্গিদের ধরে বা অনুপ্রবেশকারীদের ধরে তারা কি করছেন, নিয়ে যাচ্ছেন লোকাল থানায়। 5 ঘন্টা থেকে 6 ঘন্টা তাদের অপেক্ষা করানো হয় ইচ্ছা করে এফআইআর দর্জ করানোর জন্য, এবং যদি বা কালক্রমে তাদের গ্রেফতার করা হয় তাদের জামিন দেওয়া হয়। ঠিক আছে, আমি শেষ কথা বলবো। তার আগে কে বলতে হবে যে আসাম ত্রিপুরায় কিভাবে ঢুকছে? দিল্লি প্রেস কনফারেন্স করে বলছে ওয়েস্ট বেঙ্গল না আসাম, এবং ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আসাম ত্রিপুরা দুটোই বিজেপি শাসিত রাজ্য। মুখ্যমন্ত্রী তো দোষ দিচ্ছে না, আসামের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জঙ্গি ধরা পড়েছেন, লোকের সামনে বলছেন হ্যাঁ ধরা পড়ছে, জঙ্গি আসছে। এবং শেষ কথা আমি বলছি, অদ্ভুত ভাবে কেরালাতে ধরা পড়ুক, মুম্বাইতে ধরা পড়ুক, মহারাষ্ট্র ধরা পড়ুক, দিল্লি ধরা পড়ুক, তাদের সবার কিন্তু যে ডকুমেন্টস গুলো জালি আধার কার্ড থেকে ভোটার কার্ড, সেগুলো বাংলা থেকে হচ্ছে। এবং একটা কথা, পঞ্চায়েতের আপনার লাভলি খাতুনের নাম মনে আছে? এই 2 দিন আগে তিনি শিরোনামে এসেছিলেন। অনুপ্রবেশকারী হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত নেত্রী। এটা কি করে সম্ভব? পশ্চিমবঙ্গে সম্ভব। আমি ছোট্ট একটা কথা বলবো, যে দেশের নিরাপত্তার উপরে কিছু থাকতে পারে না, এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। দেশের নিরাপত্তা, ইন্টারনাল সিকিউরিটি, এখানে তুতু মেমে করা উচিত না। দেশের সরকারের এবং রাজ্য সরকারের দ্বিপাক্ষিক বৈঠক করা উচিত, কথা বলা উচিত। সুমন্ত, আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, পুলিশ ভেরিফিকেশন হয় কলকাতা শহরে 5000 টাকা দিলে পুলিশ ভেরিফিকেশন হয়ে যায়। পাসপোর্টের ভেরিফিকেশন এক্স্যাক্টলি এতে আসবো, কারণ সেদিনও আমি বলেছিলাম যে এটা শুধুমাত্র ডাক বিভাগের একজনকে গ্রেফতার করে হবে না, ফিজিক্যাল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন পুলিশের দায়, এবং সেক্ষেত্রে পুলিশ পদক্ষেপও নিয়েছে। কি পদক্ষেপ দেখাবো, কিন্তু তার আগে কৌস্তব শ্লাঘা অনুভব করতে পারে যে 2005 সালে সংসদে দাঁড়িয়ে লালকৃষ্ণ আদবানি তৎকালীন বিরোধী নেতা, তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এই অনুপ্রবেশ রুখতে ভালো কাজ করছে। আমি বলছি যে দেশে দেশে ওখানে বেঞ্জামিনরা, ওখানে ইউনিসরা, এখানে শুধু ইউনিসের সরকার বললে হবে না সুমনদা, পেছনে বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের পাপেট ইউনিট সরকার। আবার বলছি, তৎকালীন বিরোধী নেতা লালকৃষ্ণ আদবানি সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশংসা করেছিলেন। দেখুন, এখানে যে প্রতিবেদন দেখালেন সেখানে অমিত শাহ দিল্লি পুলিশ, অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতা নিয়ে প্রেস কনফারেন্স করছে। গোটা রুটটায় কোথাও পশ্চিমবঙ্গ নেই, নর্থ ইস্টের দুটো রাজ্য দিয়ে যাচ্ছে। ত্রিপুরা আসামের সঙ্গে পশ্চিমবঙ্গও আছে, কিন্তু ত্রিপুরা আসামও আছে। যে করিডোরটা আপনারা দেখালেন সেটা পুরো নর্থ ইস্ট দিয়ে দেখালেন, মেঘালয় হয়ে ত্রিপুরা, আসাম হয়ে দেখাচ্ছিলেন, যে ছবিটা যেটা দেখি। যাই হোক, পয়েন্ট বিং যে এখানে অনুপ্রবেশের প্রশ্নে বিএসএফ এর ভূমিকা যে প্রশ্নের ঊর্ধ্বে নয়, সেটা আপনি পশ্চিমবঙ্গকে বাদ দিন, দিল্লি পুলিশ দেখিয়ে দিচ্ছে। কিছুদিন আগে নরেন্দ্র মোদী সিবিআই নির্মলা সীতারামনের ইডি অফিসে গিয়ে হানা দিয়েছে। এখানে হিমাচলে হয়েছে, হিমাচলে হয়েছে এটা। এবার এখানে কৌস্তবদা যেটা বলছিলেন একদম ঠিক, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আচ্ছা চলা উচিত নয়, এ নিয়ে আমারও কোনো দ্বিমত নেই। এই প্রতিবেদন তুমি মন দিয়ে দেখোনি, এই যে রুটটা তাতে কলকাতাও আছে,
আমি তো বলছি বর্ডার স্টেট যখন, দেখুন পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট এবং বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ বর্ডার রয়েছে, সেইখানে সীমান্তে মেঘালয় ঢুকছে, তারপরে অসম, বঙ্গাইগাঁও অথবা কলকাতা হয়ে যাচ্ছে। আজকে বারবার বলা হচ্ছে ইত্যাদি, এই প্রশ্নটা তোলা হচ্ছে তো, যেখানে ধরা যাক জমির প্রশ্ন, কেয়াদি নিজেই বললেন যে আইনের চট রয়েছে, মামলা চলছে, এখানে জমিটা তো পশ্চিমবঙ্গ সরকার কিনে রেখে দেয়নি, তৃণমূল কিনে রেখে দেয়নি, ব্যক্তি মালিকানাধীন জমি, আরে ব্যক্তি মালিকানাধীন জমি, সেখানে সেটা নিয়ে মামলা হয়েছে, অধিগ্রহণের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি নিজেই জানেন না, নিজেই যেটা বললেন। আমি বলছি যে আমি বলছি মানে দেখুন, এটা 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 মানে লাস্ট 30 বছরের যদি অভিজ্ঞতা নেন, তাহলে তুতু ম্যামে একটা চলছে, যে বিরোধী থাকছে সে অভিযোগ করছে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে ভোট ব্যাংকের জন্য। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনি বারবার বলতেন যে সিপিএম ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশ করাচ্ছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মেইন অভিযোগ হলো যে তার শাসনকালে এই অনুপ্রবেশ ঘটছে কারণ ভোট ব্যাংকের রাজনীতি। ভোট ব্যাংকের রাজনীতির বাইরেও তো জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আছে। এবং একই সাথে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস কেন রাস্তায় নেই? আজকে অভিষেককে দেখছিলাম বলছিল যে কেন প্রধানমন্ত্রী কথা বলছেন না, সত্যই তো তাই, প্রধানমন্ত্রী কথা বলা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা উচিত। এবং তৃণমূল কংগ্রেস কোথায়? রাজ্যের শাসক দল না। আরেকটা লাইনে হচ্ছে জামাতে টাকা খায় তৃণমূলে। দেখো আমার যেটা মনে হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিএসএফ ওখানে ফেলিওর বিএসএফ এর হয়েছে, একদম সঠিক কথা বলেছেন। কি অর্থে? বিএসএফ যদি সঠিক কাজ করতো তাহলে অনুব্রত মণ্ডল কিন্তু জেলে যেতেন না, তার কারণ তাহলে গরুগুলো পাচার করতে পারতো না। বিএসএফ যদি সঠিক থাকতো তাহলে প্রচুর এই যে গোটা বেলটা দিয়ে হচ্ছে, তা কিন্তু এখানে একটা জিনিসই মিন করছে যে এইদিকে আমাদের সরকার যেরকম ফেল করছে ল অ্যাডমিনিস্ট্রেশনে, সেন্ট্রাল গভর্নমেন্টের রোল আছে। আমি বলছি বিএসএফ এর দায় যেটা অবশ্যই নিতে হবে, একই রকম ভাবে এখানে যে পাসপোর্টগুলো তৈরি হচ্ছে তার যে ডকুমেন্ট সেটা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, তার দায় নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারকেও নিতে হবে। এই জমি জায়গা সংক্রান্ত বিষয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক মাস আগে নবান্নে এসেছিলেন, মনে রাখতে হবে। আর বিএসএফ সারা ভারতে পারছে, এখানে পারছে না, বারামুল্লায় পারছে, রাজস্থানে পারছে, পশ্চিমবাংলায় পারে না। তার কারণ প্রথম কথা, এখন নিয়ম হচ্ছে বিএসএফ ধরলে ইনফিল্ট্রেটেড যারা করছে তাদের ধরে থানায় দেবে, থানার দায়িত্ব তাদের এই সে ফরেনার্স একটা কেস লিখে তাদের জেলে পাঠানো। সেটা কি করেছে? কতগুলো আমরা মানলাম বিএসএফ লক্ষ ওই গুলশান কলোনিতে ঢুকিয়ে দিয়েছে, বারুইপুরে ঢুকিয়ে দিয়েছে। বারুইপুরে দাঁড়িয়ে ওপেন মিটিং করে মাথায় টুপি লাগিয়ে বলেছে কয়েক বছর খানেক আগে, একটা রোহিঙ্গা যদি এখান থেকে সরায় সারা পশ্চিমবাংলা কেন সারা ভারত বন্ধ করে দেবে। একটাই কথা, সেটা হচ্ছে আজকের যুগে সবকিছুই প্রায় হয় মোবাইল বন্দি হচ্ছে না আপনাদের ক্যামেরা বন্দি। এরকম ভয়ানক রোহিঙ্গা কলোনি একটা কোনো ছবি অনির্বাণ, আই বেগ টু ডিফার। এই কলকাতা শহরে, এই রাজ্যে এমন বহু জায়গা আছে যেখানে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে যদি ঢোকে, ক্যামেরা শুধু নিজে এবং ক্যামেরা আসতো বেরোতে পারবে না। এবং আমি বলছি সুমনদা, গোপাল আমাদের ছেড়ে চলে গেছে, মানে বীরভূমের গোপালের দক্ষিণ 24 পরগনার 2016 বিধানসভা কাভারেজ যদি মানে আপনি শোনেন, মানে আশ্চর্য হয়ে যাবেন যে বেরোতে পারেনি, মানে ভোট লুট হচ্ছে দেখছে, ক্যামেরাবন্দি। সেখানে বিখ্যাত আরও সাংবাদিকরা ছিল, আমার বক্তব্য তারা শুনছেন, মনে করতে পারছেন সেই দিনটা যে তারা কিভাবে বেঁচে আসছিলেন, মানে এবং তাদেরকে রীতিমতন মানে মৃত্যুর হাত থেকে বেঁচে আসতে হয়েছে। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে দেখুন, মানে কেন্দ্রের পাশাপাশি এমন জায়গায় গেছে যে সিবিআই সন্দেশখালীতে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়, এত বড় ক্ষমতা। আমি বলছি সকালে বললে আমার লোকেরা এসেছিল ধরে নিয়ে গেছে, তারপরে বিকেলে তাকে যারা এফআইআর করলো তাদের কেস লিখে দিল। জেলের মধ্যে পর্যন্ত জঙ্গি কার্যকলাপ চলছে এই পশ্চিমবঙ্গের জেলের ভেতরে। ভাবতে পারছেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের মন্ত্রীর মধ্যে জেলে মধ্যে জঙ্গি কার্যকলাপ চলছে। আমরা কোন পশ্চিমবঙ্গে রয়েছে? এটাকে এলাও করা যাচ্ছে। আর এরা বলছেন যে সব কেন্দ্রের পুলিশ এনকোয়ারি করতে এসছে। আজকে স্টেটমেন্ট হয়েছে, কেন এনকোয়ারি করতে এসছে আমাকে
না আমরা এনকোয়ারি করব, দিল্লি পুলিশ কেন এনকোয়ারি করবে? এত এজেন্সি দেখুন সিবিআই নিয়ে একটু আগে কথা উঠছিল, সন্দেশখালীর ঘটনার আজ প্রায় 1 বছর হতে চলল, সেই প্রতিটি মামলা কিন্তু সিবিআই এর দায়িত্বে গেছিল, সেই তদন্তের কি হলো? আজকে গোটাটা যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রের তরফ থেকে দুপক্ষকে জোর দেবে, দুপক্ষের গায়ে দায় চড়াবে এবং ওই একই রকম জিনিস চলতেই থাকবে। আমি আবার বলছি যে বিএসএফ এর দায় যেরকম অমিত শাহকে নিতে হবে, সেরকম পাশাপাশি যে ভুয়ো কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট তৈরি হচ্ছে তার দায় এখানকার প্রশাসনকে তো নিতেই হবে। পুলিশের স্ক্যানারে যেদিন এই খবরটা এসেছিল, পরিষ্কার ভাষায় আমরা এই অনুষ্ঠান থেকে বলেছিলাম যে শুধু একজন পোস্টম্যান কিংবা পোস্ট অফিসের সঙ্গে যুক্ত, ওই পঞ্চশায়ের পোস্ট অফিসের সঙ্গে এক ব্যক্তি তিনি একা করেছেন হতে পারে না। তার কারণ এটার ফিজিক্যাল ভেরিফিকেশান হয়। এখন পুলিশের স্ক্যানারে একাধিক পুলিশ কর্মীর নাম উঠে আসছে, খুব স্বাভাবিকভাবেই আসছে। তদন্ত এগোক। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ এবার পুলিশের স্ক্যানারে পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট কাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকি এক পুলিশ কর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই জালিয়াতি কাণ্ডে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল? হলে সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল? নিয়ম মেনে হয়েছিল কি? মনোযোদ্ধা টিমের এই যে জালিয়াতি, সেই জালিয়াতিতে কি অন্যতম ভূমিকা ছিল পুলিশের, নাকি পুলিশের কোনো গাফিলতির জন্য এই রকম পাসপোর্ট জালিয়াতির বড়সড় চক্র সামনে আসছে? সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আদালতেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে ভরা আদালতে পুলিশকে উদ্দেশ্য করে বিচারক বলেছিলেন, আমায় গল্প শোনাবেন না। বিচারক বলেন, আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশের একটা বড় ভাগ হচ্ছে আমাদের নাগরিক সুরক্ষা। আমরা যদি নাগরিক সুরক্ষা দিতে ভুলে যাই, আমরা যদি নিজেরা তাদের সাথে জড়িত হয়ে যাই, তাহলে তার ফল ভুগতে হবে। আমরা সবসময় বলতাম যে ওখানে গিয়ে আপনারা এনকোয়ারি করুন, স্পটে গিয়ে যদি বাড়ি একটা হয়, তার বাড়ির চারটে বাড়ি এবং এদিকে বাঁদিকে ডান দিকে 4টে বাড়ি, এইভাবে এনকোয়ারি করুন যে লোকটা ওখানে আছে কিনা। দ্বিতীয় কথা, এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে ইস্যু করলো তার নামটা আপনার এনকোয়ারি রিপোর্টের মধ্যে থাকতে হবে। পুলিশ সূত্রে খবর, যতগুলি পাসপোর্ট মিলেছে তার সবকটি পঞ্চশায়ের পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পঞ্চশায়ের পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এইসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন, যা হচ্ছে এটা দুর্নীতির রাজ্য। এটা প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে। পুলিশকে ধরতে হবে আগামী দিনে। মূলত সেন্ট্রাল আইবি দেখার কথা, মূলত সেন্ট্রাল আইবি। বাকিটা রাজ্য সরকারের পুলিশ নিশ্চয়ই দেখে, কিন্তু সেন্ট্রাল আইবি বারবার ফেল করছে। যেমন বিএসএফ সীমান্তে ফেল করছে, পরবর্তীকালে এদের এই ভেতরে মুভমেন্টটা, এটা সেন্ট্রাল আইবি দেখার কথা। ফলে সেন্ট্রাল আইবিও বারবার ফেল করছে। এগুলো হচ্ছে বলেই এগুলো এরা এই স্টেট থেকে ওই স্টেট, সেই স্টেট থেকে ওই স্টেট, এই মুভমেন্টটা করার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে পাসপোর্ট ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এলো গেল কতদিন, সে তো এলো নাই। নিজের কবিতায় লিখেছিলেন বিনোদিনী দাসী, কিংবদন্তি নটি বিনোদিনী। প্রায় 150 বছর পর অবশেষে যেন শেষ হলো তার সেই প্রতীক্ষা, স্বীকৃতির প্রতীক্ষা। দেখুন, নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কঠোর সমালোচনা করেছি আমরা এবং ভবিষ্যতেও করব, কিন্তু কিছু কিছু পদক্ষেপ ঐতিহাসিক। সেই সব পদক্ষেপকে গলা তুলে সাধুবাদও দিই আমরা। যেমন স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার করা। নিজের সর্বস্ব থিয়েটারের জন্য দান করেছিলেন বিনোদিনী। স্বয়ং গিরিশ ঘোষও তাকে কথা দিয়েছিলেন যে বিনোদিনীর নামেই থিয়েটারের নামকরণ হবে। শেষ পর্যন্ত সেটা না হওয়ায় অপমানিত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী। আজ 141 বছর পর যেন বৃত্ত সম্পূর্ণ হলো। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। অবশেষে তাঁর জীবন একাধারে আইকনিক, আবার আইরনিকও। সেই যুগের বাবুরা তাঁর রূপে, গুণে, অভিনয়ে মুগ্ধ হতেন, মজে থাকতেন। কিন্তু সেই তাঁরাই নাকি আবার তাঁর নামে থিয়েটারের নামকরণ মেনে নিতে পারবেন না, এই যুক্তিতে প্রতারিত করা হয়েছিল তাঁকে। আজ থেকে 141 বছর আগে নিজের লোকেদের খাতেই প্রতারিত হয়েছিলেন তিনি। আর মৃত্যুর 83 বছর পর কার্যত শাপমুক্তি হল।
যে স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছেও এক বুক কষ্ট ও দুচোখ ভরা জল নিয়ে চলে যেতে হয়েছিল তাঁকে, সেই স্বপ্ন অবশেষে পূরণ হলো। তাঁর নামেই নামাঙ্কিত হলো তাঁর স্বপ্নের থিয়েটারের নাম। তিনি ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ, মুন অব দ্য স্টার কোম্পানি, নটি বিনোদিনী। ঐতিহাসিক সেই স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। 1884 সালের 21শে সেপ্টেম্বর মহেন্দ্রনাথ গুপ্ত তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে লিখেছেন, সেদিন চৈতন্য লীলা দেখতে হাজির শ্রী শ্রী রামকৃষ্ণদেব। চৈতন্য এবং নিমাইয়ের ভূমিকায় এক এবং অদ্বিতীয় নটি বিনোদিনী। অভিনয় শেষে গাড়িতে ওঠার সময় এক ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন? সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আসল নকল এক দেখলাম। খোদ ঠাকুর যার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন, সেই নটি বিনোদিনীকেই বাংলা নাট্য জগতে সবচেয়ে বড় প্রহসনের শিকার হতে হয়েছিল, তাও আবার তার ঘনিষ্ঠদের কাছে। বনিবনা না হওয়ায় মালিক প্রতাপচন্দ্র জহুরির ন্যাশনাল থিয়েটার ছেড়ে নাট্য সম্রাট গিরিশ ঘোষ এবং তার শিষ্যা বিনোদিনী তখন নতুন থিয়েটার গড়ার স্বপ্নে বুঁদ। তার ঘনিষ্ঠরা তখন বিনোদিনীকে বারবার বলছেন, নতুন থিয়েটার তৈরির ক্ষেত্রে তুমি যেভাবে পারো সাহায্য করো। বিশেষ ইঙ্গিতপূর্ণ কথাটির অর্থ তখন বুঝতে পেরেছিলেন বিনোদিনী দাসী। আমি মনে করি এই নামকরণ শুধু যথাযথ না, একটা ঐতিহাসিক ভুল ভ্রান্তি, পুরুষতন্ত্রের যে ভ্রান্তি তার আজকে একটা নিরসন এবং প্রতিবিধান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন বাংলা থিয়েটারের প্রথম সুপারস্টার অভিনেত্রীদের মধ্যে। তাকে দেখার জন্য আলাদা করে একটা ভিড় হতো, কিন্তু বিনোদিনীর এই ব্যাপারটি, এই অবহেলাটা সামাজিকভাবে অবহেলিতই ছিল। আজকে মুখ্যমন্ত্রী একটা ঐতিহাসিক কাজ করলেন তার নামে বিনোদিনী থিয়েটার রেখে। তিনি তখন এক সম্ভ্রান্ত যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু বিনোদিনীর প্রেমে তখন মজে ধনী মারোয়ারি সন্তান গুরমুখ রায় মুসাদ্দি। তিনি বললেন তিনি নতুন থিয়েটার করে দেবেন, কিন্তু শর্ত একটাই, তার বিনোদিনীকে চাই। আর তাই বিনোদিনীর ঘনিষ্ঠরাও চাইলেন নতুন থিয়েটার তৈরির স্বার্থে বিনোদিনী আগের যুবককে ছেড়ে গুরমুখের রক্ষিতা হয়ে থাকুন, তাহলে টাকা আসবে, নতুন থিয়েটার তৈরি হবে। আত্মকথায় বিনোদিনী বলেছেন, প্রথম যুবক সেদিন শটান তার ঘরে এসে 10-20 হাজার টাকা দিতে চাইলেন। প্রত্যাখ্যান করায় কোমরে গোজা তলোয়ার বার করে তার মাথায় লক্ষ্য করে আঘাত, দুবারই লক্ষ্যভ্রষ্ট। তখন গুরমুখ রায় বিনোদিনীকে বললেন, 50,000 টাকা নাও, থিয়েটার ছাড়ো, আমি এই টাকা দিচ্ছি, তুমি শুধু আমার হও। সেই সময় 50,000 টাকা বর্তমান হিসেবে কোটি কোটি টাকা। বিনোদিনী কি তাহলে এত টাকার লোভে থিয়েটার ছেড়ে দেবেন? গিরিশ ঘোষরা উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু থিয়েটার অন্তপ্রাণ বিনোদিনী সাফ জানিয়ে দিলেন, টাকা নয়, তিনি শুধু থিয়েটার চান। তার শর্ত, গুরমুখ নতুন থিয়েটার তৈরিতে টাকা ঢালুন, একমাত্র তাহলেই তিনি গুরমুখের হবেন। রিহার্সালের পর থিয়েটার তৈরির কাজ দেখতে আসতেন বিনোদিনী। তাকে কথা দেওয়া হয়েছিল তার নামের অনুসরণে থিয়েটারের নাম হবে বি থিয়েটার। কিন্তু বিনোদিনীর টাকা নিয়ে থিয়েটার তৈরি করতে পারলেও পুরুষতান্ত্রিক সমাজ তাকে সম্মান দিতে পারল না, ছুরি মারল তার পিঠে। রেজিস্ট্রেশনের পরে জানানো হলো নতুন থিয়েটারের নাম স্টার থিয়েটার। আত্মজীবনী আমার কথায় বিনোদিনী লিখেছেন, আমি জানিতাম যে আমারই নামে নাম হইবে, কিন্তু যেদিন উহারা রেজিস্ট্রি করিয়া আসিলেন আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলাম যে থিয়েটারের নূতন নাম কি হইল। দাশুবাবু প্রফুল্লভাবে বলিলেন, স্টার। এই কথা শুনিয়া আমি 2 মিনিট কাল কথা কহিতে পারিলাম না। আত্মসংবরণ করিয়া বলিলাম, বেশ। উহারা কি শুধু আমায় মুখে স্নেহ মমতা দেখাইয়া কার্যোদ্ধার করিলেন? কিন্তু কি করিব, আমার আর কোনো উপায় নাই। আমি স্বপ্নেও ভাবি নাই যে উহারা ছলনা দ্বারা আমার সহিত এমনভাবে অসৎ ব্যবহার করিবেন। এত বছর পর তার নামে স্টার থিয়েটারের নামকরণের সরকারি পদক্ষেপকে বিনোদিনীর প্রতি যোগ্য সম্মান বলেই মনে করছে নাট্যমহল। তো বছর বাদে যে নাম বদল হলো সেটা ভালো লাগার বিষয়। এই যে সম্মান এবং তার ফলে এই সম্মানটাকে সেই সময় যেভাবে উনি বঞ্চিত হয়েছেন, কম বয়সে অভিনয় ছেড়ে দিয়েছেন, এই এত দীর্ঘ ইতিহাসে আমি যাচ্ছি না, বলতে চাইছি তার প্রতিদান হিসেবে এত বছর বাদে নাম বদলটা ঠিক আছে। সব প্রতিভায় বিনোদিনী নাট্য সম্রাজ্ঞীর সিংহাসনে আরোহণ করেছেন, থিয়েটারের জন্য কার্যত নিজেকে বিক্রি করেছেন। আবার সেই থিয়েটারের লোকজনই তাকে প্রতারিতও করেছে। থিয়েটার ছাড়া দীর্ঘ 54 বছর পর
বঞ্চনা, প্রহসন, প্রতারণা, ষড়যন্ত্রের দুঃখ বুকে নিয়ে 1941 সালে মৃত্যু হয় নটে বিনোদিনীর। রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।